একটা কোশ্চেন ছিল হ্যাঁ সাদমান। স্যার। IS 16 and 36 এর মাঝখানে এখানে ডিফারেন্সটা কি? দুইটাতেই তো অ্যাসেট বলা হচ্ছে, প্লাস হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেট। রাইট, আমি আপনাকে ক্লিয়ার করে দিই। IS 16 হচ্ছে আপনার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। সো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হচ্ছে আপনার স্পেসিফিক্যালি কি, আপনার যে ফার্নিচার আছে, ফিক্সচার আছে। ফরওয়ার্ড শিওর। জি থ্যাংক ইউ। আচ্ছা, এটা আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে আপনার IS 30 মানে IS 16 যেটা, এইটার IS কি 38, তাই তো? 36। 36, ওকে। 36 টা আমি বলি, অ্যাসেটের কথা বলা হয়েছে। সো অ্যাসেট ট্যানজিবলও হতে পারে। যদি ট্যানজিবল অ্যাসেট হয় তখন এটাকে রিলেট করবেন IS 16, আর যদি ইনট্যানজিবল অ্যাসেট হয়ে থাকে তখন হচ্ছে IS 38। আমি আপনাদেরকে একটা IS 38 এর কথাই বলি। আপনি একটা ব্র্যান্ড পারচেজ করেছেন, দেখা গেল 2 বছর পর ওই ব্র্যান্ডটা আপনার সার্টেন তার ভ্যালু লুজ করা শুরু করছে, মার্কেটে কাস্টমাররা ওইটার প্রোডাক্ট আর নিচ্ছে না। সো তখন যে ব্র্যান্ডটাকে আপনি অ্যাকুয়ার করেছেন শুরুর দিকে, যে মানে যেই কস্টিং দিয়ে আপনি নিয়েছেন, তাহলে কি সেটা কি সেই ভ্যালু আর থাকবে 2 ইয়ার্স পর? তখন আপনাকে এটার ভ্যালু রিটার্ন ডাউন করতে হবে। ওকে, আমরা যেটাকে বলে থাকি অ্যাকাউন্টিং টার্মে ইম্পেয়ারমেন্ট বলে থাকি। ওকে, জাস্ট আমি আপনাকে একটা বেসিক এক্সাম্পল দিই। আমরা ব্র্যাক ব্যাংক যেটা করি, আমরা অনেক সময় অনেক কিছু বন্ড কিনি, বা সেকেন্ডারি মার্কেটে কিন্তু কিছু আমাদের ইয়ে থাকে, শেয়ার থাকে। ওকে, আচ্ছা, লেটস নট গো দেয়ার, দ্যাট উড বি IFRS 9, মানে 9 যেটা আর কি আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। যেটা আমি আপনাদেরকে বলি যে আমরা কিছু কিছু ব্র্যান্ড আমরা মানে পারচেজ করা আছে আমাদের। ওকে, সো এই যে মানে ব্র্যান্ড গুলা যে আমরা পারচেজ করেছি, এই ব্র্যান্ড তো আপনি চোখে দেখবেন না, এটা তো আমাদের ফ্যাক্টরি সেটিং এর মতো করে কিছু না। ব্র্যান্ডটা যেটা হয়, প্রতি বছর শেষে একবার করে ভ্যালুয়েশন করা হয়। যে আপনি যদি 100 টাকা দিয়ে কিনে থাকেন, এখন যদি ব্র্যান্ডের ভ্যালু কমে যায়, তাহলে আপনাকে তার জন্য ইম্পেয়ারমেন্ট করতে হবে। বাই দ্য ওয়ে, ইম্পেয়ারমেন্ট ইজ নট দ্য সেম থিং অ্যাজ ডেপ্রিসিয়েশন, কিন্তু ডেপ্রিসিয়েশন হচ্ছে সেট অ্যান্ড সার্টিন। ওকে, আর ইম্পেয়ারমেন্ট হচ্ছে ফ্লাকচুয়েটিং। যে আজকে আপনার এটার ভ্যালু 100, আপনি কালকে দেখলেন ওর ভ্যালু আপনার মার্কেটে, আপনি ওইটার প্রোডাক্টের কোনো দামই নাই, তখন দেখলেন যে ওটা 100 থেকে হয়ে গেল আপনার 20 টাকা। ওই প্রোডাক্ট বলতে যেটা বোঝাচ্ছি যে ওই সার্টেন ব্র্যান্ডের প্রোডাক্ট, ওই ব্র্যান্ড ভ্যালুটা আর কি আপনাদের। ওকে, জাস্ট আপনাকে আরেকটি ইজি এক্সাম্পল দিই। কারেন্টলি নিউজ পড়েছেন তো গতকাল, যে এলজি কিন্তু এখন আর আমাদের ইয়ের মার্কেটে নাই, মানে টেলিকম। মোবাইলের রাইট, সো টেলিকম মার্কেট থেকে ইট হ্যাজ এক্সিটেড। সো ও যদি এক্সিট করে থাকে, আর এলজির যদি কেউ শেয়ার ওন করে থাকে, বা এলজি যদি কোনো একটা কোম্পানির ব্র্যান্ড হয়, বা এটাও যদি আপনাকে বলি যে এলজির যে মোবাইল ফোনের যে উইংটা আছে, তার যদি আজকে আপনার রিভ্যালুয়েশন করেন আপনি, বা যদি ধরেন ভ্যালুয়েশন করেন ইয়ার এন্ডে, তাহলে কি সে তার আগের ভ্যালু থাকবে? থাকবে না। দ্যাটস গোয়িং টু বি ইম্পেয়ারমেন্ট। ওকে, ইম্পেয়ারমেন্টের অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে টেকনোলজিক্যাল অবসোলেসেন্স, আরেকটা হয় আপনার কম্পিটিশন, আরেকটা হয় যে আপনার ডিজাস্টার বা ফোর্স ম্যাজুর যেটাকে আমরা বলে থাকি আর কি, যদি কোনো বড় কোনো মার্কেটে কোনো চেঞ্জ চলে আসে আর কি আপনার। ওকে, এটা। সাদমান, আর ইউ ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো যেটাতে আমরা এখন আসছি, এটা হচ্ছে আমাদের একদম প্রিলিমিনারি ডিসকাশন। সেটা হচ্ছে, এটা এটা বলার কারণ আছে যে কেন এটা শেয়ার করছি আপনাদের সাথে। মাঝে মধ্যে আমাদের এক্সামে আসতো যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং। ঠিক আছে, আপনারা এখন হয়তো বলবেন যে এই বয়সে এসে কেন আমরা এই ডেফিনিশন দেখতে হচ্ছে। আই উইল বি ভেরি কুইক। আর যেটা আমাদের IS 1 এর যে ডেফিনিশনটা, সেই ডেফিনিশনটা আপনাদের কাছে শেয়ার করা। IS 1 কিন্তু পুরোপুরি আপনার ডেফিনিশন নির্ভর, কনসেপ্ট নির্ভর। আর কথা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টিং এর যে ফরম্যাট গুলো আছে, এই জিনিসগুলো আমাদেরকে শেয়ার করে। ওকে, সো ফার্স্ট এন্ড ফরমোস্ট, যে অ্যাকাউন্টিং বলতে যেটা আমরা বুঝি, তিনটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সবসময়। ওকে, আমি কালার কোড করে রেখেছি। একটা হচ্ছে ইটস অ্যান আর্ট অফ, একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে রেকর্ডিং, সেকেন্ড হচ্ছে অ্যানালাইজিং, থার্ড হচ্ছে আপনার সামারাইজিং। ঠিক আছে, সো আমরা কাকে রেকর্ড করি, কাকে অ্যানালাইজ করি, কাকে সামারাইজ করি? আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটাকে আমরা রেকর্ড, অ্যানালাইজ এন্ড সামারাইজ করি ইন আ সিগনিফিকেন্ট ম্যানার। সো দ্যাট ইজ অ্যাকাউন্টিং। এখন আজকে আমি ডেফিনেটলি আপনাদেরকে 100 জনকে বললে 100 জন ডিফারেন্ট ভাবে আপনার ডেফিনিশনটা দিবেন, বাট দিস ইজ গোয়িং টু বি দ্য ডেফিনিশন ফ্রম নাও অন। এবার যদি আরো ব্রেকডাউন করি যে রেকর্ডিংটা কি, রেকর্ডিংটা হচ্ছে যে প্রতিটা ট্রানজেকশনকে আমরা জার্নাল এন্ট্রি দিয়ে রেকর্ড করি না, ডেবিট ক্রেডিট করে। এটা হচ্ছে আমার রেকর্ডের এখন ডেফিনিশন। ওকে, অ্যানালাইজিং এন্ড ক্লাসিফাইং হচ্ছে আজকে আপনার যাই ট্রানজেকশন হয়, আমরা 5টা ক্যাটাগরিতে তাকে ভাগ করি: অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এন্ড এক্সপেন্সেস। আরেকটা হচ্ছে আমার যেটা ইয়ে থাকে আর কি, মানে ড্রয়িংস বলে থাকি আর কি আমরা, বা অ্যাসেট, ক্যাপিটাল, লায়াবিলিটি, ইনকাম বা এক্সপেন্সেস। ওকে, সো আমরা যে ট্রানজেকশন গুলা যেটা হয়, সেটাকে আমরা আইদার এই 5টা ক্যাটাগরির মধ্যে ভাগ করি। দ্যাট ইজ অ্যানালাইজিং এন্ড ক্লাসিফাইং। ওকে, বাইরের থেকে কিছু আপনারা যাতে না ভাবেন। আর
লাস্টের পার্ট হচ্ছে সামারাইজিং। সামারাইজিং হচ্ছে এই যে আপনি রেকর্ড করলেন ডাবল এন্ট্রি করে, ডেবিট ক্রেডিট করে, তারপর ক্লাসিফাই করলেন, তাকে অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্সের ক্যাটাগরিতে ভাগ করলেন। লাস্ট কাজটা হচ্ছে সামারাইজিং। সামারাইজিং হচ্ছে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করে দেন ওই ডেটা নিয়ে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা যেটা বুঝি ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট মেইনলি, আউট অফ 5। আমি আরো ডেপথে যাব পরে। বাট এটা যদি কখনো আপনারা জানতে চান যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, বা অ্যাকাউন্টিং এ আমাদের যে জিনিসগুলো আছে, ইটস অ্যাবাউট রেকর্ডিং, অ্যানালাইজ এন্ড সামারাইজ, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে আমাদের রেকর্ডিং এর টাইপ, অ্যানালাইজিং এর টাইপ আর সামারাইজিং এর টাইপ। কারো কোনো কনফিউশন আছে কিনা? No, sir. ওকে, No, sir. ওকে, কে না বললেন, কে কার প্রবলেম আছে? টেল মি। আচ্ছা, সো মুভিং অন, এটা হচ্ছে গিয়ে আমাদের ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কারা, ঠিক আছে? আমাদের ইউজার্স হচ্ছে মেইনলি আমাদের, এটা আমাদের এক্সামে মাঝে মধ্যে আসে, হু আর দ্য ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বা হোয়াট আর দ্য ইউজেস অ্যান্ড ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এটা কিন্তু এক্সামে এটা একটা রিপিট কোশ্চেন আমাদের, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, বাট উই অফেন মেক দ্য মিস্টেক অফ মানে নট পুটিং দ্য রাইট ফ্যাক্টস আর কি, সোজা কথা। সো এখানে যেটা জানতে হবে যে আপনার প্রথম ইউজার হচ্ছে গিয়ে, আপনাকে যদি এখান থেকে দেখেন যে ওনার্স, শেয়ার হোল্ডার্স, পোটেনশিয়াল ইনভেস্টার্স আর এটা হচ্ছে ক্রেডিটর। তো তাদের কেন এই ইনফরমেশন গুলা লাগে? ঠিক আছে, তাদের দরকার হচ্ছে গিয়ে তারা আপনার বিজনেসের পারফরমেন্সকে তারা ইভ্যালুয়েট করে। কারণ আপনি যেখানে স্টক ওন করছেন মানে কি, ইউ আর আ পার্ট অফ দি ওনার অফ দ্য কোম্পানি, তাই না? সো আপনি যেটা দেখবেন যে কোম্পানি কেমন পারফর্ম করতেছে, ইজ ইট পারফর্মিং অ্যাজ পার ইউর এক্সপেকটেশনস অর নট। সেকেন্ড হচ্ছে কি পোটেনশিয়াল ইনভেস্টার। পোটেনশিয়াল ইনভেস্টারের জন্য ইটস ইম্পর্টেন্ট বিকজ সে কত টাকা ইনভেস্ট করে কত টাকা বের করে নিয়ে আসতে পারবে, হি নিডস টু নো। সো এই জন্য হচ্ছে গিয়ে আপনার ওনার্স, পোটেনশিয়াল ওনার্স, স্টক হোল্ডার্স, এদের জন্য এটি ইম্পর্টেন্ট। আর ক্রেডিটরদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তারা আপনাকে কত টাকা ফান্ডিং করবে কি করবে না সেটার উপর ডিপেন্ড করে, আপনার বিজনেস প্রফিটেবিলিটি এটার উপর। এটা তো গেল প্রথম সেক্টর। সেকেন্ড সেক্টর হচ্ছে কাদের জন্য ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টিং ইনফরমেশন দরকার হয়। সেকেন্ড হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে যে ইন্টারনাল ইউজার্স, ঠিক আছে? আজকে আপনার যদি কোম্পানি থাকে, আপনি যদি ম্যানেজমেন্ট হন, ইউড ওয়ান্ট টু নো আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশন দিয়ে আপনি কি করবেন, আপনি প্ল্যান করবেন, আপনি বাজেটিং করবেন, আপনি কন্ট্রোল করবেন যে আপনার কস্ট কত হবে, আপনার বিজনেসের প্রজেক্ট বা প্রফিটেবিলিটি বা কত টাকার রেভিনিউ আপনি মার্কেটে নিয়ে নামতে চাচ্ছেন। ওকে, থার্ড ইউজার যেটা আছে সেটা হচ্ছে আমার জন্য হচ্ছে এমপ্লয়িজ বা ইউনিয়ন অফিসিয়ালস। আমরা এমপ্লয়িজ বলবো শুধু এখানে, ওকে? এমপ্লয়িজ হচ্ছে যারা চাকরি করে কোম্পানিতে, তাদের জন্য দরকার হচ্ছে কি তাদের বোনাস ওটার সাথে ইম্পর্টেন্ট, তাদের প্রফিট পার্সেন্টেজ ওটার সাথে ইম্পর্টেন্ট, বা তাদের স্যালারি কন্ট্রাক্ট নেগোসিয়েশন ইজ রিলেভেন্ট টু দ্যাট। ফোর্থ ইম্পর্টেন্স হচ্ছে কি আপনার লেন্ডার্স বা সাপ্লায়ার্সরা। লেন্ডার বলতে যারা আমরা বুঝি, যেটা হচ্ছে কি আপনার বিজনেসকে যারা লোন দিচ্ছে, যেমন হচ্ছে কি আপনার ব্যাংক হতে পারে, ওকে? লেন্ডার্স এন্ড ক্রেডিটার্স এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই। আর লাস্টেরটা এরপর হচ্ছে আপনাদের সাপ্লায়ার। সাপ্লায়াররাও আপনাকে জানতে চাবে যে আমি যে তাকে যে প্রোডাক্ট দিচ্ছি সে আমাকে ঠিক মতো পে ব্যাক করতে পারবে কিনা, এক। আর সে আপনাকে কি দেখবে, সে দেখবে যে আপনার ফিনান্সিয়াল ইনফরমেশন দিয়ে যে আপনার অ্যাডিকুয়েট ক্রেডিট রেটিং আছে কিনা, আপনার গুড স্ট্যান্ডিং আছে কিনা, যে আপনাকে যে টাকা দিই, ইফ ইউ আর আ পোর কোম্পানি ইউ উইল নট বি এবল টু পারফর্ম, তখন দেখবেন যে আমি আপনার টাকা আমি ফেরত দিতে আসতে পারবো না। ওকে, অ্যান্ড লাস্ট ইম্পর্টেন্স হচ্ছে ফর গভর্নমেন্ট এজেন্সিস বা আমার ইকোনমিক প্ল্যানার্স, কাস্টমার্স গ্রুপস। তিনটা ভাগকে বলি। গভর্নমেন্ট এজেন্সি হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স অথরিটি, আপনার ভ্যাট অথরিটি, ওকে? সে প্রতি বছর শেষে আপনার কাছ থেকে একটা সার্টেন পোর্শন, কোম্পানি হয়ে গেলে কোম্পানি কর্পোরেট রেটে নিয়ে যাবে, আর যদি আপনি ইন্ডিভিজুয়াল হন তাহলে আপনার ইন্ডিভিজুয়ালের ট্যাক্স স্ল্যাবের যে রেট আছে সেই অনুযায়ী আপনার কাছ থেকে সে ট্যাক্স লায়াবিলিটি অ্যাসেস করবে, করে আপনার কাছ থেকে সে নিয়ে যাবে। ওকে, ইকোনমিক প্ল্যানার কারা? ইকোনমিক প্ল্যানার হচ্ছে গিয়ে আমাদের ইকোনমিক সোসাইটি, ওরা যেটা করে প্রজেকশন করে যে আপনার ইকোনমি কতটুকু গ্রো করবে, কতটুকু ডাউনফল হবে, বা গ্রোথ হলে আপনার কন্ট্রিবিউশনটা কি, সেক্টরের কন্ট্রিবিউশনটা কি, এই কাজগুলো ওরা অ্যাসেস করে থাকে। আর কনজিউমার গ্রুপ হচ্ছে আপনার ভোক্তা অধিকার সংস্থা। এরা হচ্ছে আজকে আপনি যদি একটা প্রোডাক্ট সেল করেন মার্কেটে, কিন্তু প্রোডাক্টে যদি দেখা যাচ্ছে যে এটা স্বাস্থ্যকর না হয়, মানসম্মত না হয়, তাইলে কি হবে? তাহলে তারা আপনার নামে কমপ্লেন করবে। সো এই ইউজার গুলোও কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এই গভর্নমেন্ট এজেন্সিজ, ইকোনমিক প্ল্যানারটাই বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাদের কাজ হচ্ছে যেটা হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি অ্যাসেস করে, আরেকটা যেটা হচ্ছে টু অ্যাপ্রুভ নিউ ইস্যুস অফ বন্ডস এন্ড স্টকস। এটার মানে কি আমি আপনাকে বলি। আজকে আপনার কোম্পানি যদি কিছু স্টক ইস্যু করেন, আপনি মার্কেটে যদি আপনি সেকেন্ডারি প্রাইমারি মার্কেটে আপনি আসতে চান, ওকে? সো আপনাকে আসার মতো ক্যাপাবিলিটি আছে কিনা,
সেই জিনিসটা ওরা জাজ করে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। ওকে? আর বন্ডস বলতে গিয়ে যেটা আমরা বুঝি, বন্ড হচ্ছে গিয়ে আপনার স্টকের মতোই, কিন্তু বন্ড হচ্ছে আপনার লোন, লায়াবিলিটি। আপনার কোম্পানির স্টক যে কিনে সে আপনার কোম্পানির মালিক হয়। আর আপনার কোম্পানির বন্ড যে কিনে সে কিন্তু কখনো মালিক হয় না আপনার। ওকে? সে যেটা হবে, সে আপনার কোম্পানির একটা ডেট ইস্যু করছেন। সে এক ধরনের বড়োয়ার। ঠিক আছে? হি ইজ নট এন ওনার। ওকে? সো এটা যদি আমরা বলে থাকি, একটা হচ্ছে গিয়ে আমার হু আর দ্য ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল মানে ইনফরমেশন। আর যদি আপনাকে কোশ্চেন আসে এক্সামে, হু আর দ্য ইউজার্স অ্যান্ড দ্য রেসপেক্টিভ ইউজেস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ওকে? এটা আমি নোটসটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা এটার জন্য প্রিপেয়ার থাকতে পারেন। দেখেন, মাই অবজেক্টিভ ইজ যে এটা এক্সামে আসে, and এটা এক্সামে এসে আপনাদের জানা উচিত যে কতটুকু লিখতে পারতে হবে and কতটুকু আপনারা দিয়ে আসবেন। বেশি লিখলে এখানে কোনো মার্কস নাই। এটা ইউজুয়ালি 4 থেকে 5 মার্কস হয় আমাদের। ওকে? আচ্ছা, এতটুকু কোনো ডাউট, কোনো কোশ্চেন্স? স্যার লাস্ট স্লাইডে জি, tell যেটা me. বলেছিলেন যে গভর্নমেন্ট এজেন্সিস, এগুলা কি আমরা এলাবোরেট করে লিখবো যে কারা গভর্নমেন্ট এজেন্সিস না 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 সাদমান, ওটা আসবে না। নাকি জাস্ট হচ্ছে? ওটা আসবে না। আপনাকে যেটা ইউজুয়ালি এক্সামে আসে যে মানে হু আর দ্য ইউজার্স এন্ড হোয়াট আর দেয়ার রেসপেক্টিভ ইউজেস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ওকে? সো এটাই আপনার এক্সামে আসবে। সো ওটা যদি আসে, আপনি যেটা করবেন যে একটা সাইডে আপনি ইউজার্স রেখে ডান সাইডে আপনি ওদের ইউজেস গুলো লিখবেন। বা যদি প্যারাগ্রাফ করে লিখতে চান, তাহলে প্যারাগ্রাফের প্রথমে ধরেন আপনি ওনার্স, স্টক হোল্ডার্স লিখলেন, লিখে ওই প্যারাগ্রাফে আপনি তার ইউজেসটা বললেন, অ্যাপ্লিকেশনটা বললেন। আচ্ছা ওকে? প্যারাগ্রাফ করেও করতে পারেন, অর টেবিল করে দিতে পারেন। ওকে। Okay? আপনি জাস্ট নেম ইট, ইউ ডোন্ট নিড টু রাইট ইট। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের যেটা জানতে হবে, অ্যাজ পার IAS 1 আপনাকে যদি বলে যে হোয়াট আর দি সেটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে? এখানে কিছু কনসেপ্ট আজকে আমরা ক্লিয়ার করব, খেয়াল করেন। সেটা হচ্ছে, আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে বুঝি, আমরা কি করি? আমরা বলি ব্যালেন্স শিট, আর একটা হচ্ছে আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, রাইট? আজকে থেকে এই কনসেপ্ট থেকে আমরা একটু করে বের হয়ে আসবো। আমরা একেবারে IAS 1 এর যে ডেফিনিশন আছে সেই অনুযায়ী জিনিসটাকে আগাবো। সো আমাদেরকে যদি কখনো এক্সামে বলে যে হোয়াট আর দ্য বুকস অফ অ্যাকাউন্টস, বা যদি বলি যে আমরা মানে হোয়াট আর দ্য সেটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, নাম্বার 1। ওকে? এই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইজ নাথিং বাট মাই ব্যালেন্স শিট, কিন্তু আমি ব্যালেন্স শিট ওয়ার্ডটা ইউজ করবো না। এটা IAS 1 এ 2013 এ এসে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। এই ওয়ার্ডগুলো এখন আমরা আর বলি না। ওকে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমরা আর বলি না, তার জায়গায় আমরা কি বলি? স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এই কথাটার ইমপ্লিকেশন গুলা কি? আপনারা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, আগে কি করতেন? এ লিমিটেড, ব্যালেন্স শিট, অ্যাজ অ্যাট অমুক ডেট, সেই জায়গাটা করবেন না। এখন যেটা করবেন, এ লিমিটেড, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তারপর লিখবেন যে অ্যাজ অ্যাট দ্যাট পার্টিকুলার ডেট। ওকে? ক্লিয়ার কি? দিস ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি ব্যালেন্স শিট লেখেন, আপনার এক্সামিনার আপনার উপর একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। ওকে? সো উই নিড টু অ্যাভয়েড দ্যাট। সো আমি একটা কথা যেটা বলছি যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 কিন্তু আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে আমি নিয়ে নিব। ওকে? একটু রাশ করে নিয়ে নিব, কারণ কনসেপ্টটাকে আমি মানে রিভাইটালাইজ করবো, আর যেই জায়গাগুলোতে ধরেন কি যে একটু ফোকাস দেওয়া দরকার, সেই জায়গাটাতে আমি থেমে আপনাদেরকে আমি একটু আমি আপনাদেরকে মানে এক্সপ্লেন করবো। সো লেটস জাস্ট টেক দিস অ্যাজ আ, কি বলবো আর কি, এটাকে রিফ্রেশার ক্লাস আর কি আমাদের অনেকটা। ওকে? নাম্বার 3 হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এটা আপনারা খুব ভালো করে জানেন, এটা হচ্ছে আমার ওপেনিং ক্যাপিটালের সাথে আমার ক্লোজিং ক্যাপিটালের যে চেঞ্জেস গুলা হয়ে থাকে তার একটা স্টেটমেন্ট আমাদের এখানে আসবে। তারপর যেটা থাকে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য পিরিয়ড, এটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তারপর থাকে আমার নোটস, সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস এন্ড আদার এক্সপ্লেনেটরি ইনফরমেশন। আর লাস্ট হচ্ছে আমার কম্পারেটিভ ইনফরমেশন। কম্পারেটিভ ইনফরমেশন হচ্ছে নাথিং বাট আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যে দেখবেন যে দুইটা পিরিয়ডের আপনার ইয়ে দেওয়া থাকে, আপনার ব্যালেন্স দেওয়া থাকে, বা দেখা যাচ্ছে মানে ইনকাম স্টেটমেন্টের আমার দুইটা পিরিয়ডের ব্যালেন্স দেওয়া থাকে আর কি এখানে। ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং আর কি। সো এখানে কারো ডাউট আছে? সো যদি কখনো সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনাকে এক্সামে জিজ্ঞেস করে, দিস ইজ হাউ ইউ আর গোয়িং টু রেসপন্ড। ওকে? আমি রেড করে দিয়েছি ব্যালেন্স শিট, জাস্ট টু শো যে ব্যালেন্স শিট বলবেন না, আপনার যেটা বলতে হবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড অ্যাজ ইট ইজ নেমড হিয়ার। ওকে? যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লেখেন, মার্কস পাবেন না। আচ্ছা, নাও ইজ দি অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটা একটা আমাদের ফ্রিকুয়েন্টলি অবজার্ভড এক্সাম আমাদের একটা আইটেম। ওকে? প্রথমটা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ইউজেস এন্ড ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আরেকটা আমাদের এক্সামে আসে
হোয়াট ইজ দি অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাজ পার IAS 1? এটা আমাদেরকে মাঝে মধ্যে আসে, বা দেখা যায় যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিয়ে আমরা কি করি, এই কোশ্চেনটা আসে। এটাতে আমি আপনাদেরকে লিখে দেওয়া মানে হচ্ছে এর বাইরে কাইন্ডলি আপনারা যাবেন না, কারণ আপনারা যদি অবজেক্টিভ লিখতে চান অনেকভাবে আপনারা লিখতে পারেন, বাট মাই অবজেক্টিভ ইজ যে আপনাকে লিমিট করে রাখা, ডেফিনিশনটা একদম স্মার্ট হবে, টু দ্য প্রম্পট, মানে টু দ্য পয়েন্ট হতে হবে আপনাদের। ওকে, সো সোজা কথা, আমরা এখন জানি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা কি, তাই না? আমার যে, ছিল স্যার। হ্যাঁ সাদমান প্লিজ। জি স্যার, যদিও কোশ্চেনটা আগের স্লাইড নিয়ে, হুম। স্যার আমরা আগে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অথবা রিটেন আর্নিং স্টেটমেন্ট নামে আমরা একটা করতাম। রাইট, এখানে স্যার এটা এই স্টেটমেন্ট গুলো তো স্যার দেখতেছিলাম, তাহলে স্যার এটা কি অবসোলেট বা এটা কি আগে ইউজ হতো, বা এখন নতুন যেটা AIS আছে সেখানে কি এটা ইনক্লুডেড না? আচ্ছা আমি আরো সহজ করে বলি, ঠিক আছে? জাস্ট এটা গল্প করে বললে এটা ইজি হবে। আপনি ব্যালেন্স শিট করতেন না আগে? Yes, sir. ব্যালেন্স শিট তো এবার অ্যাসেট লায়াবিলিটি ক্যাপিটাল পজিশন, সো সেটা হয়ে গেছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, আর যেটা কিনা আপনি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড রিটেন আর্নিং স্টেটমেন্ট করতেন আপনি, ঠিক আছে, দ্যাট হ্যাজ বিকাম স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তারপর কথা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি হচ্ছে আপনার ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটালের চেঞ্জ গুলো যেটা আছে, আপনি শেয়ার ইস্যু করলে আপনার ক্যাপিটাল বাড়ে, আপনি ডিভিডেন্ড দিলে আপনার ক্যাপিটাল কমে যায়, আপনি যদি আজকে নতুন মানে শেয়ার বাইব্যাক করে ফেলেন তাহলে আপনার ইকুইটি কমে মানে বেড়ে যাবে, মানে এই জিনিস কমে আসবে। সো এগুলাই হচ্ছে আপনার ইকুইটি রিলেটেড যে মুভমেন্টটা হচ্ছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হ্যাজ বিকাম স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। ওকে, আর নোটস তো আপনারা জানেন এটা শেষের দিকে থাকে, আর কম্পারেটিভ ইনফরমেশন, দ্যাট ইজ ইট। সো যা আপনি আগে দেখতেন তাই আছে, বাট ডিফারেন্ট নামে আছে, এন্ড এই নামে আপনার এক্সামে লিখতে হবে। ওকে, Thank you, sir. আচ্ছা, সো the objective of my financial statements যদি এটা এক্সামে আসে, আপনার তিনটা জিনিস অবজেক্টিভ হচ্ছে is to provide information, but to provide information on what? একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, থার্ড হচ্ছে আপনার ক্যাশ ফ্লোর উপর, কার ব্যাপারে, একটা এন্টিটির ব্যাপারে, বা এটা দিয়ে কি করতেছে কেন, সো দ্যাট ইট হেল্পস টু মেক মানে ইকোনমিক ডিসিশন। তাহলে দেখেন এই পুরো ডেফিনিশনটা কতটা ইজিলি আপনি ভাগ করে নিয়ে আসতে পারছেন, যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পারপাস হচ্ছে টু প্রোভাইড ইনফরমেশন। কিসের উপর ইনফরমেশন? আপনার ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, একটা হচ্ছে ক্যাশ ফ্লো। আরো সহজ করে দিচ্ছি, ফাইন্যান্সিয়াল পজিশন মানে একটু আগে কি দেখলাম আমরা, ফাইন্যান্সিয়াল পজিশন মানে হচ্ছে আমার ব্যালেন্স শিট। ওকে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানে হচ্ছে আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, আর ক্যাশ হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পারপাস হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল পজিশন, পারফরমেন্স এন্ড ক্যাশ ফ্লো পজিশন একটা বিজনেসের ব্যাপারে আপনি দিবেন, যেটা দিয়ে ইউজাররা ইকোনমিক ডিসিশন নিতে পারে। আপনাদের জন্য একটা কোশ্চেন থাকতে পারে যে ইকোনমিক ডিসিশন বলতে তাহলে কি বুঝাচ্ছে? ইকোনমিক ডিসিশন হচ্ছে যে আপনার ওয়েদার টু ইনভেস্ট অর নট টু ইনভেস্ট, ঠিক আছে, ওয়েদার টু আপনার লেন্ড অর নট টু লেন্ড, আর আপনি পোটেনশিয়াল ইনভেস্টর হলে ওয়েদার টু বাই শেয়ারস অর নট টু বাই শেয়ারস। এই ডিসিশন গুলো নিতে আপনাকে সাহায্য করবে। ক্লিয়ার এতটুকু? Yes, sir. জি স্যার। সো সেকেন্ড যে জিনিসটা, এটা আমি এখানে থেকে নিয়ে আসছি কারণ এটা আমাদের বইতে ওভাবে লেখা নেই, বাট এটা আমাদের আইএস এর ডেফিনিশন, এই জিনিসটা দেওয়া আছে। এটা এক্সামে আসলে 5 মার্কের একটা অ্যান্সার হয়, 3 থেকে 5 এর একটা কোশ্চেন করে। সো ইউ শুড বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ অফ রিসোর্সেস এর রিভিউ করা হয়। সো ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ ওয়ার্ডটা কি? ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ মানে হচ্ছে যে আপনাকে একটা কোম্পানির যে চালানের যে একটা আপনাকে একটা দায়বদ্ধতা আছে, সেটা আপনি কিভাবে, আপনি কতটুকু কিরকম ভাবে পারফর্ম করতেছেন, সেটাকে আমরা বলে থাকি যে ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ, বা আরো যদি আরেকটা সোজা বাংলায় বলি সেটা হতেছে যে আমরা সোজা বাংলা বলাটা প্রপার হবে না, সেটা হচ্ছে গিয়ে যে ম্যানেজমেন্ট অ্যাপ্রেজাল যেটা আমরা বলে থাকি, তাই তো, যে ম্যানেজমেন্টের পারফরমেন্স কি, সেই জিনিসটাও আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেটা থেকে আমরা অ্যাসেস করতে পারি। তো ওটা করে কি করি, উই প্রেডিক্ট দ্য এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো ফর পোটেনশিয়াল ইনভেস্টর। ধরেন আজকে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন কি করবেন না, একটা কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার ম্যানেজমেন্ট। সো তার ম্যানেজমেন্ট তার রিসোর্স দিয়ে কিভাবে সে ম্যানেজ করছে, সেই অ্যাসেসমেন্টটা আপনি করতে পারতেছেন থ্রু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ। ওকে, সো দিস ইজ মাই অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। একটা হচ্ছে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ফিউচার ডিসিশন নিতে আপনার সহায়তা করবে, আপনার ইনফরমেশন গুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন, পারফরমেন্স এন্ড ক্যাশ ফ্লো। সেকেন্ড কথা হচ্ছে ম্যানেজমেন্টের অ্যাবিলিটিকে আপনি জাজ করতে পারছেন যে whether to invest or not. Okay, so this is for financial statements. This is the objective of financial statements আমাদের।
কনফিউশন আছে এতটুকু? এনিবডি, এনি কোশ্চেন সো ফার? স্যার ইকোনমিক ডিসিশনটা যদি একটু রিপিট করতেন আমি। কোনটা খায়রুল? স্যার ইকোনমিক ডিসিশন। আচ্ছা, ওকে। ইকোনমিক ডিসিশন হচ্ছে, আমি আপনাকে বলি যেখানে, আচ্ছা দু রকম ডিসিশন বলি। আজকে আপনি দোকানে গেলেন শপিং করে মানে শপিং করার মানে ইচ্ছা নিয়ে গেছেন, বাট ওখানে গেলে কোনো শপিং করলেন না, আপনি ঘোরাঘুরি করে দেখে চলে আসলেন। সেটাকে কিন্তু কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি না, বা এটা আপনার ইকোনমিক কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওকে, ক্লিয়ার? এটা দেখেন। বাট আপনি যদি আজকে একটা ট্রানজেকশন পারফর্ম করেন, যদি মানি যদি আপনার হ্যান্ড চেঞ্জ হয়, এরকম যদি কোনো ডিসিশন থাকে, ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট আছে যেটার, সেটাকে আমরা বলে রাখি ইকোনমিক ডিসিশন। ওকে, এটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস। তো কেন আমরা বলতেছি যে ইকোনমিক ডিসিশন নিতে সহায়তা করে? আজকে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আপনি একটা বিজনেসে ইনভেস্ট করবেন কি করবেন না ডিসাইড করতে পারেন, বা আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট বের করে আনবেন নাকি ইনভেস্টমেন্ট ধরে রাখবেন সেটা ডিসাইড করতে পারেন। বা আপনি যদি এখানে ইউজার হন, ইউজার হলে দেখেন ওয়াইড রেঞ্জ অফ ইউজার্স বলছি, ইউজার্সরা কারা? এই ইউজার্সরা কিন্তু এরা আপনার লেফট হ্যান্ড সাইডে যারা আছে, দে আর দ্য ইউজার্স। সো এই ইউজার্সরা তার যে কাজগুলো, তার যে অবজেক্টিভ গুলো আছে, সেই অবজেক্টিভ গুলো সে ফুলফিল করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ থ্রু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে তাদের কাজে লাগে জিনিসটা। ওকে, এটাই হচ্ছে আপনার যে জিনিসটা। ইকোনমিক ডিসিশন হচ্ছে এনিথিং দ্যাট ইনভলভস মানি। বুঝতে পারছি স্যার, স্যার থ্যাংক ইউ। ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপটা একটু আগে বলুন। শিওর লিজা, এটা হচ্ছে যে আজকে আপনি, আপনার হাতে ফান্ড আছে, আপনি এখন ডিসাইড করবেন যে আপনার তিনটা কোম্পানি আছে, কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি। সো আজকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবজেক্টিভটা কি আমি আপনাকে বলছি। আপনি কোম্পানি এ বা বি বা সি কে ইনভেস্ট করার আগে আপনি কি করবেন, ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে আপনি রিভিউ করবেন, রাইট? সো রিভিউ করে যদি দেখেন যে এ কোম্পানির পারফরমেন্স ভালো, বি কোম্পানির পারফরমেন্স এভারেজ, সি কোম্পানির পারফরমেন্স হচ্ছে আপনার পুয়ার। সো যখন আপনি এই রিভিউটা করছেন, আপনি কিন্তু শুধু একটা কোম্পানিকে রিভিউ করছেন না, আপনি একটা কোম্পানির কিন্তু ম্যানেজমেন্টকেও রিভিউ করছেন। সত্যি কথা বলতে একটা কোম্পানি প্রফিটেবল হয় কি হয় না সেটা মেইনলি ডিপেন্ড করে কিন্তু তার ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটির উপর। সো এইটাকেই আমরা আসলে বলছি ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি হ্যাজ বিকাম, এটা আমরা আদার ওয়ার্ড যেটা, এটা জাস্ট আমি IAS 1 থেকে যেহেতু তুলে নিয়ে আসছি, দে ইউজ দ্য ওয়ার্ড স্টিউয়ার্ডশিপ। এটাকে আমি যদি সহজ করে বলি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাবিলিটি। আর ইউ ক্লিয়ার? এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাবিলিটিকে আমরা জাজ জি স্যার, করছি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? সো ওয়েন উই আর অ্যাসেসিং দি অ্যাবিলিটি অফ দি ম্যানেজমেন্ট অফ দি কোম্পানি, যে সে আমার রিসোর্স যদি আমি তাকে ইনভেস্ট করি, সে কিভাবে আমাকে কতটুকু পরিমাণ রিটার্ন দিবে, এন্ড এই অ্যাসেসমেন্টটা হয় আমার পাস্ট রেজাল্টের উপর বেসিস করে, সেটার উপর থেকে আমি ডিসাইড করব যে আমি কি ইনভেস্ট করব কি করব না। ওকে, সো ম্যানেজমেন্ট স্টিউয়ারশিপ ইজ জাস্ট নাথিং বাট আপনার জি, স্যার। ম্যানেজমেন্ট অ্যাবিলিটি অ্যাসেসমেন্ট। ওকে, এবার একটু একটু করে কঠিন জায়গাতে আসছি আপনাদেরকে। এই যে এতক্ষণ বললাম যে আপনাদের অ্যাকাউন্টিংটা কি, রেকর্ডিং, অ্যানালাইজিং, সামারাইজিং, রাইট? আচ্ছা, সেকেন্ড যেটা আমি আপনাকে বললাম যে অ্যাকাউন্টিং এর ইউজার কারা, তারা কি পারপাসে ইউজ করে। থার্ড যেটাতে আমি আপনাদেরকে বললাম, যেটা একটু আগে যেটা ডিসকাস করলাম, যে আমাদের আসলে অ্যাকাউন্টিং এর অবজেক্টিভটা কি বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবজেক্টিভটা কি। এখন আমি আসছি আপনাদের রেগুলেশন। রেগুলেশনটা কেন ইম্পর্টেন্ট? রেগুলেশনটি ইম্পর্টেন্ট হচ্ছে আজকে আমরা, আমার ক্লাসে আছেন আপনারা 86 জন আছেন, আজকে যদি আপনাদের সবাইকে যদি আলাদা আলাদা অ্যাকাউন্টেন্ট হিসাবে যদি আপনাদেরকে রাখা হয়, আর আপনারা যদি সবকিছু যদি মানে সবার নিজেদের মতো করে রেকর্ড করা শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার 87টা টাইপের বা 86টা টাইপের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনার প্রিপেয়ার হবে। ওকে, সো এটা কি আইডিয়াল? ইটস নট আইডিয়াল। কারণ আজকে ধরেন আমি খুব কনজারভেটিভ অ্যাকাউন্টেন্ট, আমি করব কি ইচ্ছা করে করে যখন দেখবো যে 30 ডেজে আমি কোনো রিসিভেবলের টাকা পাচ্ছি না, আমি প্রভিশন করে রাখতেছি। খেয়াল করেন। আবার আরেকজন বলবেন যে না, আমি 30 ডেজ হলে কেন রিসিভেবল আমি আমি প্রভিশন ক্রিয়েট করব, তাই না? আমি এটাকে কেন রাইট অফ করব? আমি ধরে নিতে পারি যে আমার বিজনেস হয়তো আরো আরো পরে সময় আমার টাকাটা আসবে। ওকে, সো কেউ হয়তো প্রভিশন করলো না। এক, সেকেন্ড কথা হচ্ছে যে আপনি আজকে আপনার ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং করলেন, আরেকজন করলো কি যে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করলো। সো এইভাবে যেতে করে আমরা না করি, একটা স্ট্যান্ডার্ড একটা সার্টেন ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে পারি। এই কারণে যেটা করি আমরা অ্যাকাউন্টিংটাকে রেগুলেট করি। রেগুলেট হচ্ছে আইন দিয়ে তাকে আমরা কন্ট্রোল করি। ওকে, সো আমাদের কন্ট্রোল করার মানে ক্যাটাগরি গুলা কি আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু বেসড অন মাই লেভেল অফ ইম্পর্টেন্স। এটা কিন্তু এমনি এমনি আপনাদেরকে দেওয়া না যে লেজিসলেশন আগে, অ্যাকাউন্টিং কনসেপ্ট পরে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আরো পরে, কমন অ্যাকাউন্টিং প্র্যাকটিস পরে, ট্রু ফেয়ার ভিউ লাস্টে আসা। ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে কোনটা আপনার আগে ফলো করতে হবে। ঠিক আছে, আজকে যদি
আমাদের কার কথা বলি, সাদমান যদি ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনি প্রিপেয়ার করেন, আপনি যদি বাংলাদেশে বসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করেন, তাহলে আগে আপনার বাংলাদেশের আইনকে মেনে করতে হবে। ক্লিয়ার? দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো বাংলাদেশের আইন কি বলে? বাংলাদেশের আইন হচ্ছে আমার কোম্পানি আইন, বাংলাদেশের আইন হচ্ছে আমার বিসেক মানে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যে আইন আছে, আর ব্যাংকের জন্য হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, বা এনবিএফ এর জন্য এনবিএফআই অ্যাক্ট। ওকে, সো এটাই হইতেছে আপনার প্রথম আইন, যে কি অনুযায়ী আপনি অ্যাকাউন্টিং করবেন। আমি এক্সাম্পল দিলে আরো সহজ হবে জিনিসটা। সেকেন্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড আপনার জাজমেন্ট। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অ্যাকাউন্টিং কনসেপ্টস অ্যাপ্লাই করা শুরু করলেন। ওকে, আপনি ক্যাশ বেসিসে করবেন নাকি অ্যাক্রুয়াল বেসিসে করবেন? অ্যাকাউন্টিং কনসেপ্ট তো বলে ক্যাশ বেসিসে আমরা অ্যাকাউন্টিং করব না, আমরা অনলি অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করব। ওকে, থার্ড হচ্ছে এইবার আস্তে আস্তে আসতেছে, আপনার খেয়াল করেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে যেটা আমাদের ইন্টারন্যাশনাল বডি থেকে সেট করা, যেটা দ্যাট ইজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। যদি আপনি বলেন যে আমাদের গ্লোবালি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক কারটা ফলো করি, আমরা আইএস ফলো করি, আইএফআরএস ফলো করি, তাই তো? আইএস এন্ড আইএফআরএস ইজ ফলোড বাই 160 প্লাস কান্ট্রিজ। ওকে, সো এটা একটা এমন একটা নলেজ, আজকে যদি আপনি বাংলাদেশে বসেই নলেজটা শিখে ফেলেন, আপনি যদি দুবাইতে কখনো যান, মিডল ইস্টে যান, আপনি একই প্র্যাকটিস, একই জিনিস আপনি ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, আপনার মধ্যে আর একজন ইন্ডিয়ান অ্যাকাউন্টেন্টের মধ্যে একটা পাকিস্তানি অ্যাকাউন্টেন্টের মধ্যে দেয়ার উইল বি নো ডিফারেন্স, যদি আপনার নলেজ লেভেল ওরকম শার্প থাকে, যদি আইএফআরএস বা আইএস বুঝেন। And এটার জন্য একটা জিনিস আমি লিখে রেখেছি, দেখবেন যে আপনার আইএফআরএস বক্স আর একটা হচ্ছে আইএস প্লাস। এটা দেখে আপনারা জিজ্ঞেস করবেন যে জিনিসগুলো কি, এটা তো জীবনে আমরা জানি না। এই দুটো হচ্ছে ওয়েবসাইট, আইএফআরএস বক্স বা আইএস প্লাস। যদি কখনো কোনো নিজের থেকে আপনারা স্টাডি করতে চান কোনো আইএফআরএস বা আইএস, এটা আপনারা এইভাবে স্টাডি করবেন। আমি স্টাডি আজকে থেকে ধরেন 15 বছর 12 বছর আগে থেকে আমি স্টাডি করতেছি, 13 বছর হচ্ছে আমি স্টাডি করতেছি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ওয়েবসাইট গুলাতে যে আপনারা স্টাডি করতে পারেন, খুব সুন্দর করে ভিডিও দিয়ে আপনাকে বুঝাই দিবে, আপনাকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে স্লাইডস দিয়ে নিয়ে এসে বুঝাই দিবে জিনিসগুলো, এনি আইএফআরএস বা আইএস যদি আপনি বুঝতে চান। ক্লিয়ার? এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আন্ডারস্ট্যান্ডিংটা বা পড়ালেখার প্র্যাকটিসটা আপনারা যাতে রাখেন। ইট শুড নট বি জাস্ট বুক বাউন্ড। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে এই যে অ্যাকাউন্টিং কনসেপ্টে আপনি এখন চলে আসলেন, অ্যাকাউন্টিং কনসেপ্ট থেকে আপনি আমাদের আইএফআরএস অ্যাপ্লাই করলেন। নাম্বার 4টা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, এটাকে আমরা গ্যাপ বলি, যেটাকে আমরা বা কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস বলি। দেখেন, আমাদের বাংলাদেশে আমরা কোন স্ট্যান্ডার্ড ফলো করি? কোশ্চেন টু দ্য ক্লাস, আমরা বাংলাদেশে বসে কোনটা ফলো করি? So BS and BFMS. এটা আপনি আরো 2 বছর আগের কথা বলতেছেন। ঠিক আছে, একটা সময় ছিল আমরা করতাম কি, জাস্ট আইএস আর আইএফআরএস কে নিয়ে আমরা একটা নতুন বই প্রডিউস করতাম, আমরা মলারটা পাল্টাই দিয়ে আমরা আপনার করতাম, ওটাকে বিএস বানাই দিতাম, বিএফআরএস বানাই দিয়ে এটাকে আমরা মার্কেটে ছেড়ে দিতাম। তো এটা নিয়ে আপনার ওরা অ্যাজ আ মেম্বার কান্ট্রি ওরা কমপ্লেন করেছে। সো কমপ্লেনের উপর বেসিসে যেটা হয়েছে, ওরা বললো যে না, তুমি যদি কপি করো তাহলে তুমি আমাদের লোগো ইউজ করবা। সো ইট হ্যাজ উই আর ইউজিং আইএস এন্ড আইএফআরএস হচ্ছে আমাদের অ্যাডপ্টিং স্ট্যান্ডার্ড। খেয়াল করেন ওয়ার্ডটা, অ্যাডপ্টিং স্ট্যান্ডার্ড। অ্যাডপ্টিং স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি, আমরা কি নিজেরা কিছু বানাইছি? বাংলাদেশে কি অ্যাবিলিটি আছে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে ওটাকে ইমপ্লিমেন্ট করার? নো। সো যেটা আমরা করেছি, উই হ্যাভ অ্যাডপ্টেড। বাট কিছু কিছু কান্ট্রি আছে, যেমন ইন্ডিয়ানদের কিন্তু নিজস্ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে, আপনার ইউকে গ্যাপ যেটাকে আমরা বলি, ইংল্যান্ডের কিন্তু নিজস্ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে। আর সবচেয়ে ফেমাস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের আমেরিকান গ্যাপ, ইউএস গ্যাপ যেটাকে আমরা বলে থাকি। তাদের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড আছে, যেটা এফএসবি নামে একটা বডি আছে, সেখান থেকে ইস্যু করে ওরা। আর ওরা কখনো আইএফআরএস আইএস মানে না। আজকে একটা আমেরিকান কোম্পানি যদি কখনো আমেরিকা থেকে বিজনেস করেন, আপনি কখনো আইএফআরএস আর আইএস আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যেটা হবে, আপনি এটাকে ইউএস গ্যাপ যেটাকে বলে আর কি, ওই ইউএস গ্যাপ ফলো করতে হবে আপনাকে। ওকে, এখন আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। রিসেন্টলি একটা পার্টনারশিপ হচ্ছে, যেটার অনুযায়ী এফএসবির সাথে ওদের যে গ্যাপ বডি আছে, দে আর ওয়ার্কিং টুগেদার, যাতে করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলাকে কমন করে ফেলতে পারে। যেমন আইএফআরএস 9 কিন্তু নিউলি ইস্যুড একটা আইএফআরএস, সেটা কিন্তু ইউএস গ্যাপেও যা আছে, আমাদের আইএফআরএস একই জিনিস আছে। সো আস্তে আস্তে দেখবেন ফিউচার এটা মার্জ হয়ে যাবে। এন্ড এই মার্জটা যখন হবে, দেখবেন যে আমাদের আসলে সত্য কথা বলতে, আমরা যারা অ্যাকাউন্টেন্টরা এখন আছি বা আপনারা যারা এখন আসতেছেন, আই উড সে আপনাদের সামনে নলেজের স্কোপ অনেক বেশি, আপনাদের জন্য মার্কেট প্র্যাকটিস করার বা ডেভেলপমেন্টের স্কোপ পোটেনশিয়াল অনেক বেশি।
ইট উইল অল কাম ডাউন টু আপনারা নিজেদেরকে কিভাবে গ্রুম করতেছেন, নিজেদেরকে কিভাবে চর্চা করতেছেন, নিজেদেরকে কি করে মার্কেটে আপনারা মানে এস্টাবলিশ করতে পারছেন। ওকে, এটাই বলছি, মানে দিস হ্যাজ বিকাম গ্লোবাল। আপনি এখানে বসে আপনি ইমিগ্রেশনও করতে পারছেন, ওখানে গিয়ে একই জিনিস আপনি করতে পারছেন জিনিসটা। ওকে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বা প্রেজেন্টেশন। দেখেন এই কথাটা বলার মানে কি, এই যে এতগুলা কথা আমি বলে আসলাম যে আমাকে আইন দিয়ে আমাকে রেগুলেট করা হচ্ছে, আমাকে অ্যাকাউন্টিং কনসেপ্ট দিয়ে আমাকে বেঁধে ফেলা হচ্ছে, বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলা আছে যেটা 160টা কান্ট্রিতে প্র্যাকটিস হচ্ছে সেটাকে আমি মানবো, বা সেটাও যদি না থাকে তাহলে আমার দেশের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটাকেও আমার মানতে হবে। দেখেন এই 4টা জিনিস ফলো করেও কিন্তু আপনি 2 নাম্বারই করতে পারেন। ঠিক আছে, ধরেন লেটস জাস্ট সে যে আমি ব্যক্তি গাউস সামদানি আজকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছি, আমি খুব ভালো আইন জানি, আমি খুব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমি প্রিপেয়ার করতে জানি, বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আমার নলেজ আছে, কিন্তু আমি যদি ইচ্ছা করে দেখা গেল যে এমন একটা কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমি প্রিপেয়ার করে দিলাম, এমন কিছু আইটেম নিয়ে আসলাম যে আমি লিগালি আই এম কারেক্ট, বাট এটা আপনি আসলে এটা আসলে জিনিসটা ঠিক না। এটাকে আমরা একটা খুব সুন্দর ওয়ার্ড বলি অ্যাকাউন্টিং, যেটাকে বলি সাবস্টেন্স ওভার ফর্ম। ঠিক আছে, আপনারা হয়তো এই ওয়ার্ডটার সাথে অ্যাওয়্যার, সাবস্টেন্স ওভার ফর্ম। তার মানে হচ্ছে যে যে ডিলটা আমি করেছি সেই ডিলটা আসলে সেটাই হওয়া উচিত যেটা কিনা আসলে অ্যাকাউন্টিং অনুযায়ী, বা যেটা আসলে প্র্যাকটিক্যালি যেটা যেটা যা হওয়া উচিত। একটা এক্সাম্পল দিলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। দেখেন আমি আজকে একটা লিজ করলাম, আমি একটা বাসাকে লিজ করলাম বা একটা ফ্যাক্টরিকে লিজ করলাম 100 বছরের জন্য। সো 100 বছরের জন্য যখন আমি একটা ফ্যাক্টরিকে লিজ করি, সেটাকে লিজের অ্যাকাউন্টিং কনসেপ্ট অনুযায়ী আমার উচিত কি হওয়া উচিত, এটাকে আমি আমার ফিক্সড অ্যাসেটে দেখানো উচিত। কারণ 100 বছর ধরে যেই অ্যাসেটটাকে আমি ইউজ করতেছি, ঠিক আছে, সেটার জন্য কিন্তু আই এম ইউজিং দিস জাস্ট অ্যাজ মাই ওন অ্যাসেট। সো এটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেটের ক্যাটাগরিতে থাকা উচিত, এটাকে আমরা লিজড অ্যাসেট বলি। ওকে, কিন্তু আমার অ্যাকাউন্টিং এ তো আমাকে একটা গ্যাপ দিয়েছে যে আমি হয় অপারেটিং লিজ করতে পারবো, নাহলে আমি ফাইন্যান্সিয়াল লিজ করতে পারবো। অপারেটিং লিজ হলে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি ব্যালেন্স শিটে আমি অ্যাসেট হিসাবে দেখাবো না জিনিসটা, আমি খালি রেন্ট এক্সপেন্স হিসাবে আমি দিয়ে যাবো জিনিসটা। বাট ব্যাপারটা কি ঠিক হবে? আমি রেন্ট দিচ্ছি ঠিকই, কিন্তু আমি তোকে ইউজ করতেছি আমার নিজস্ব একটা ফিক্সড অ্যাসেটের মতো। সো আই শুড বি ইউজিং ফাইন্যান্সিয়াল লিজ কনসেপ্ট, যেখানে এই সার্টেন ব্যালেন্সটাকে আমি আমার অ্যাসেটের মধ্যে নিয়ে আসতে পারি জিনিসটা। সো এই যে বলি যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউটা কেন ইম্পর্টেন্ট, আপনি এমন একটা অ্যাকাউন্টিং কনসেপ্ট ইউজ করবেন যেটা আপনাকে ফেভার করে, কিন্তু ব্যাপারটা তো তা না। আপনার এমন অ্যাকাউন্টিং কনসেপ্ট ইউজ করতে হবে যেটা কিনা আসলে ফেয়ারলি প্রেজেন্ট করে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলা। সো এইটা বলার অবজেক্টিভ হচ্ছে যে আপনাকে আইন দিয়ে বাধা হবে, তারপর কনসেপ্ট আছে, আর সবকিছু শেষে হচ্ছে গিয়ে আপনার ফেয়ার প্রেজেন্টেশনের কনসেপ্টে আপনাকে বাধা হচ্ছে। ওকে, আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর সুবাইর, টেল মি। স্যার অপারেটিং লিজ আর ফাইন্যান্সিয়াল লিজ সম্পর্কে আরেকটু বলবেন স্যার? আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট খুব সহজ করে সংক্ষেপে, বলি। জি স্যার সংক্ষেপে বললে। সহজ করে বলি, আপনার অপারেটিং লিজ হচ্ছে আপনি যখন একটা ফিক্সড অ্যাসেট বা যে কোনো অ্যাসেট আপনি যখন রেন্ট করতেছেন, ওকে, সো রেন্ট করলে যেটা হয় আপনার প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট পে করতে হয় তাকে, তাই তো? এটা লিজ বুঝেন আগে, তারপর জি, জি। ফাইন্যান্সিয়াল অপারেটিং এ যাব। জি ওকে, স্যার, জি স্যার। সো আপনি একটা অ্যাসেট ইউজ করছেন, লেটস জাস্ট সে আপনার কোম্পানির জন্য আপনি গাড়ি ইউজ করছেন। সো গাড়ি ইউজ করলে যার কাছ থেকে নিচ্ছেন তাকে প্রতি মাসে গাড়ির জন্য আপনি পেমেন্ট করছেন। ওকে, সো দেখা গেল যে এখন অপারেটিং লিজের কনসেপ্ট হচ্ছে যে আপনি যখন লিজ নিবেন, লিজের লাইফটা যদি খুব শর্ট হয়, আর যদি অ্যাসেটের ভ্যালুর পরিমাণ বা অ্যাসেটের যদি লাইফ যদি থাকে 10 বছর, আর আপনি যদি ধরেন স্যার শর্ট বলতে কি এটা কি 1 বছরের নিচে বুঝাচ্ছেন? না না না, সেটা না, সেটাকে বলা হয় 75% লাইফের যদি বেশি হয়। এই জন্য আমি ডেপথে যেতে চাচ্ছিলাম না, ঠিক আছে? তা আমি আচ্ছা, আপনার সাথে ঠিক ক্লিয়ার আছে। করি জুবাইর। জিনিসটা হচ্ছে যে লেস দেন 75% যদি আপনার ইউজ হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা নেই অপারেটিং লিজ। এন্ড অপারেটিং লিজ মানে কি? রেন্টাল এক্সপেন্স। প্রতি মাসে আপনার একটা রেন্টাল এক্সপেন্স চার্জ হবে, শেষ। দ্যাট ইজ মাই অপারেটিং লিজ। এবার আমি আপনাকে বলি ফাইন্যান্সিয়াল লিজ কি। ফাইন্যান্সিয়াল লিজ হচ্ছে যদি আপনার অ্যাসেটের লাইফের 75% এর বেশি ইউজ হয়, যে 10 বছর হচ্ছে গাড়ির লাইফ, আপনি তাকে 8 বছর বা 9 বছরের জন্য লিজ করে ফেলছেন, তাইলে কিন্তু আপনি অপারেটিং লিজ প্রসেসে যেতে পারবেন না। অপারেটিং লিজ হলে হতো কি, আপনি শুধু অপারেটিং রেন্ট এক্সপেন্সকে আপনি বুক করতেছেন। ওকে, কিন্তু যখন ফাইন্যান্সিয়াল লিজ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মোর দেন 75% অফ লাইফ আপনি তাকে ইউজ করতেছেন, তখন আপনার ব্যালেন্স শিটে আপনার নন কারেন্ট অ্যাসেটে ওই গাড়ির ভ্যালুটা আপনার ঢুকে যাবে, এন্ড ওই গাড়ির ভ্যালুটা আপনার ডেপ্রিসিয়েশনও করতে হবে। এখন আপনাকে বলি যে কেন তাহলে আমি করতেছি, আমি তো রেন্ট নিচ্ছি। অ্যাকাউন্টিং কনসেপ্টে বলে যে তুমি যদি কোনো অ্যাসেটের ভ্যালুর
মানে অ্যাসেটের লাইফের যদি 75% এর উপর যদি সেটা ইউজ করে থাকো, তাহলে দ্যাট বিকামস অ্যাজ গুড অ্যাজ ইয়োর অ্যাসেট। আপনি টেকনিক্যালি অ্যাসেটটাকে কিনে ইউজ করতেছেন, কিন্তু আপনি ইনস্টলমেন্টে পেমেন্ট করতেছেন। আপনি আমার কনসেপ্টটা বুঝতে পারছেন জুবাইর? এগুলো কিন্তু অ্যাকাউন্টিং এর খুব মানে কঠিন কিছু কনসেপ্ট, যে জি স্যার। আপনি স্যার আপনি তাকে হুম, স্যার মানে কোনো একটা অফিস যদি কেউ মানে ধরেন 15 বছর বা 20 বছর ধরে ব্যবহার করে, তাহলে কি এটা স্যার ফিক্সড অ্যাসেট হিসেবে সেই মানে দেখাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ফাইন্যান্সিয়াল পজিশনে? এমন কি হ্যাঁ ব্যাপারটা? কারেক্ট। আমি আপনাকে একটা কথা বলি, রিসেন্ট ডেভেলপমেন্টে দিয়ে আমি আপনাদেরকে শেষ করবো এখন। ওকে, রিসেন্ট ডেভেলপমেন্ট IFRS 16 যেটা 2019 এ লঞ্চ হয়েছে, এটা আপনাদের স্টাডি করতে বলবো। IS প্লাস বা IFRS বক্সে গিয়ে আপনারা এটা স্টাডি করবেন। এখানে যেটা হয়েছে যে এখন যে একটা কথা বলা হচ্ছে যে কেউ যদি কোনো প্রপার্টি লিজ করে, ঠিক আছে, প্রপার্টি লিজ স্ট্রিক্টলি হ্যাজ বিকাম ফাইন্যান্সিয়াল লিজ। তার মানে আপনি যদি 5 বছরের জন্য করেন, 100 বছরের জন্য করেন, বা 2 বছরের জন্য করেন, এটা আপনার ফাইন্যান্সিয়াল লিজ হিসাবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বুক করতে হবে। এন্ড তার মানে তাকে অ্যাসেট হিসাবে বুক করবেন এন্ড তার ডেপ্রিসিয়েশন করবেন, ঠিক আছে, নট রেন্টাল এক্সপেন্স। ক্লিয়ার কিনা? স্যার জি একটা স্যার। কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ তুষার। স্যার আমরা যদি এটাকে অ্যাসেটের মধ্যে দেখাই, তাইলে আমাদের কি হবে আর কি, মানে এটা আচ্ছা, কি পড়বে? আর ইমপ্যাক্টটা হচ্ছে রাইট, আমি ইমপ্যাক্টটা, আর ইমপ্যাক্টটা হচ্ছে যদি হ্যাঁ রেন্টের মধ্যে আমি রেন্ট দিতে দিতে এটাকে দেই, তাহলে এটার কি ইফেক্ট পড়বে আমাদের? মানে খুব কি জন্য আমরা এটা না রাইট। করে ওটা করতেছি? আমি আসতেছি আপনার কাছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল বুঝেন, যদি রেন্ট দিয়ে দিয়ে আপনি যাচ্ছেন, দেখেন আপনি এখন এটা কঠিন কোশ্চেন করছেন, এটা আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে এই সামটা আসে। ওকে, জিনিসটা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন আপনি অপারেটিং লিজ করেন, তখন আপনার প্রফিট কি বেশি না কম আসে? টেল মি। স্যার নেটওয়ার্কের জন্য শুনতে পাই না স্যার, প্লিজ কাইন্ডলি আরেকবার রিপিট আচ্ছা, করুন। আপনার প্রফিট কি বেশি না কম আসে আপনি যদি মানে অপারেটিং লিজ করেন? স্যার কম আসবে। কম আসবে স্যার, খরচ বেশি Correct. হলে তো প্রফিট, আলটিমেটলি প্রফিট কমে যাবে। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, এটা আসলে মেইনলি কোম্পানিরা যে চালাকিটা করে, তারা ইচ্ছা করে যেটা করে, সবাই মিলে অপারেটিং লিজ নেয়। অপারেটিং লিজের একটা হিউজ ইম্প্যাক্ট আছে। আমি এবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা, যেটা আমরা পর্যন্ত এটা নিয়ে আমরা সাফার করছি অনেকদিন ধরে। ব্যাংকে দেখবেন, বা ব্যাংক না, আজকে একটা মানে অন্য কোম্পানি বলি, আপনার রিটার্ন অন অ্যাসেট বলে একটা জিনিস আছে, এটা জানেন তো? এটা একটা পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ক্যাপিটাল। আচ্ছা, আপনাকে বলি রিটার্ন অন, হ্যাঁ, রিটার্ন অন অ্যাসেট মানে কি? রিটার্ন অন অ্যাসেট হচ্ছে আপনার প্রফিট ডিভাইডেড বাই আপনার টোটাল অ্যাসেট। বুঝতে পারছেন আপনারা? এখন আপনাকে বলি, একটা কোম্পানি যে ফাইন্যান্সিয়াল লিজ নিয়েছে আর একটা কোম্পানি যে অপারেটিং লিজ নিয়েছে, কার রিটার্ন অন অ্যাসেট বেশি হবে, কার রিটার্ন অন অ্যাসেট কম হবে? স্যার অপারেটিং লিজ ফিনান্সিয়াল লিজে টাকা বেশি হবে। ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল লিজে আমি আপনাকে বলি, দাঁড়ান ব্রেকডাউন করে নিই জিনিসটা। আপনার টোটাল অ্যাসেট কার বেশি হবে? ফাইন্যান্সিয়াল লিজে বেশি হবে না অপারেটিং লিজে বেশি হবে? ফাইন্যান্সিয়াল লিজে স্যার বেশি হবে, এবং রাইট, আপনি যেটা বললেন স্যার রিটার্ন অন ফাইন্যান্সিয়াল লিজে, সেটা হলো সমানই হওয়ার কথা। হ্যাঁ। তো সেটা আমি আপনাকে বলি, যদি প্রফিট কাছাকাছি হয় আর যদি ফাইন্যান্সিয়াল লিজে যদি আপনার অ্যাসেট বেসটা বড় হয়, তাইলে কিন্তু আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা আছে বা রিটার্ন অন অ্যাসেট যেটা আমার আছে, সেটা কি হবে? সেটা কিন্তু আমার কমে যাবে যখন আমি ফাইন্যান্সিয়াল লিজ করি। আর যখন আমি অপারেটিং লিজ করি, তখন দেখবেন যে আপনার অ্যাসেটের বেসটা যেহেতু কম, আপনার প্রফিট সেই পরিমাণে বেশি, তাহলে দেখবেন যে আপনার রিটার্ন অন অ্যাসেটের পরিমাণ আপনার অনেক বেশি হবে। এই কারণে স্যার দুটো, এটা কি গিয়ার আপ রেশিওর মতো স্যার? অনেকটাই আপনি আচ্ছা। কাছাকাছি আছেন। সো জিনিসটা, আমার অবজেক্টিভটা কি দেখেন, আজকে দুইটা কোম্পানিকে আপনি অ্যাসেস করতেছেন। ধরেন আমার কোম্পানিতে আমি অপারেটিং লিজ ইউজ করি, আর আপনার কোম্পানিতে আপনি ফাইন্যান্সিয়াল লিজ ইউজ করেন। দুইজনের কোম্পানি একই টাইপের, একই নেচারের, ওই বছর শেষে একই রকম প্রফিট হচ্ছে। কিন্তু যখন আমি রিটার্ন অন অ্যাসেট ক্যালকুলেট করতেছি আমারটা, যেহেতু আমি অপারেটিং লিজ ইউজ করতেছি, আমার রিটার্ন অন অ্যাসেট আসবে বেশি। আর আপনার রিটার্ন অন অ্যাসেট কি আসবে? আপনার কম আসবে, কারণ আপনার অ্যাসেটের পরিমাণ তো বেশি, কারণ আপনি ফাইন্যান্সিয়াল লিজ ইউজ করেছেন, রাইট? আপনার অ্যাসেটের পরিমাণে ওই লিজড অ্যাসেটটা ঢুকে গেছে টোটাল অ্যাসেটে। তাইলে আপনার প্রফিট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট করলে কি হবে? কম আসবে। তাইলে একইভাবে দুটা কোম্পানি একই পারফরমেন্স, বাট দেখা গেল আমার পারফরমেন্স বেটার আসবে, আপনার পারফরমেন্স কম আসবে। এটাকে সমান করার জন্য আমাদের IFRS 16টার উদ্ভব হলো। এন্ড তার কথা হচ্ছে প্রপার্টি, লিজ, কন্ট্রাক্ট,
ঠিক আছে, বা বড় বড় কোনো ফিক্সড অ্যাসেটের যদি তার 75% এর লাইফে বেশি যদি ইউজ হয়ে থাকে, তাইলে তুমি এটারে ধরে ফাইন্যান্সিয়াল লিজে তাকে তুমি কনভার্ট করবা। তো আমি যদি লাইফের বেশি ইউজ করে থাকি তাইলে আমার এটাকে ফাইন্যান্সিয়াল লিজ করে ফেলতে হবে। আর আপনি যেহেতু ফাইন্যান্সিয়াল লিজ করে ফেলছেন, তার মানে তো ওটা তো ফাইন্যান্সিয়াল লিজ করাই আছে, তাহলে আপনার আর আমার প্রফিট রিটার্ন অন অ্যাসেট কি হয়ে যাবে, সমান হয়ে যাবে আপনার। সেম আসবে। ঠিক আছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল কনসেপ্ট, কিন্তু হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। দিস ইজ Thank you so কোয়াইট much. ক্রিটিক্যাল, দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন আসলে এটাকে আপনার সবাইকে সমান করে দেওয়া হচ্ছে। আর এটা করে মানুষ চালাকিটা করে। আপনি যদি স্মার্ট অ্যাকাউন্টেন্ট হন, আপনি করবেন কি, আপনার ম্যানেজমেন্টকে বলবেন যে আপনি আর ইয়ে করবেন না, ফাইন্যান্সিয়াল লিজ করবেন না, সবগুলার অপারেটিং লিজ বানায় ফেলেন। ওকে, সো এটাই হতেছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউর এক্সাম্পলটা দিতে গিয়ে আসলে এতটুকু পর্যন্ত আমাদের আসা। ওকে স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার লাস্ট স্যার, কোশ্চেনটা কি করবো আমরা স্যার একটু? যদি আচ্ছা, operating- একটা করে ইয়াসিন আপনি বলেন। জি এইটা স্যার, question আমরা করছি। যদি অপারেটিং লিস্ট করি, হুম। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্রফিটটা কমে যাবে এবং অ্যাসেটের পরিমাণও কিন্তু স্যার কম থাকবে। হুম। হ্যাঁ, আর অন্যদিকে ফাইন্যান্সিয়াল লিস্ট করলে আমাদের প্রফিটের পরিমাণ বেশি হবে এবং অ্যাসেটের পরিমাণও বেশি হবে। তাহলে স্যার রেশিওর মানে এখানে আমার যে রেশিওটা Good বের question. হবে, গুড হ্যাঁ, কোশ্চেন। এই আমি রেশিওটা উত্তরটা দিয়ে সেমই দিই। থাকার কথা। হ্যাঁ, না ইয়াসিন, আমি একটা কথা বলি, দেখেন এটা আমার এই কোশ্চেনটা হতো একটা কালে যখন আমি স্টাডি করতাম। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে আপনার প্রফিট যদি 10 থেকে যদি প্রফিট আপনার বেড়ে যায় 12 টাকা হয়, খেয়াল করেন 10 থেকে 12 টাকা হলো, আর জি, স্যার। আপনার টোটাল অ্যাসেটের যে পরিমাণ ওটা তো ধরেন আপনার 1 মিলিয়ন থেকে আপনার ওটা যদি ফিক্সড অ্যাসেটকে ঢোকান ওটা হয়ে যাবে আপনার ধরেন 2 মিলিয়ন বা 3 মিলিয়ন হয়ে যাবে। খেয়াল করেন, মানে অ্যাসেট যে পরিমাণে বাড়ে আর প্রফিট যে পরিমাণে বাড়ে, দুটার ডিফারেন্স আছে কিন্তু। ওকে, সো অ্যাসেট স্যার। যখন আপনি ফিক্সড অ্যাসেটকে যখন আপনি বাড়ায় ফেলেন, ওটার যে ইম্প্যাক্টটা, ওটা আপনি যতই প্রফিট বাড়ান না কেন, আপনার ওই বেজের অ্যামাউন্ট এত করে বেড়ে যাবে, আপনার টোটাল ব্যালেন্সটা আপনার ফল করবে, বা আপনার ডিভিশন যে পারমিউটেশনটা আপনি বের করবেন সেটা কমে যাবে। আপনি নিজেই দেখতে পারেন, আজকে 10 থেকে প্রফিটকে 12 করলেন, আর অ্যাসেটকে আপনি 1000 থেকে আপনি 5000 করলেন, তারপর আপনি 10 ডিভাইডেড বাই ওই যে 12 ডিভাইডেড বাই 5000 করে দেখেন, আর 10 ডিভাইডেড বাই 1000 করে দেখেন। ঠিক আছে, আই হোপ আমার অ্যান্সারটা আপনি পেয়েছেন ইয়াসিন। জি স্যার। আচ্ছা, Thank you, নেক্সট ইয়ে ছিল স্যার স্যার আমি বলেছিলাম হ্যাঁ, জাবেদা প্লিজ টু আস্ক। স্যার আইএফআরএস আর গ্যাপ এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি একটু বলবেন? ওকে, এইটা তো আচ্ছা, ফার্স্ট অফ অল আইএফআরএস আর আইএস হচ্ছে আপনার আমাদের এফএসবি প্রপার্টি। এফএসবি কি? এফএসবি হচ্ছে একটা বডি যারা কিনা আসলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো ডেভেলপ করে, অ্যান্ড এটাকে হচ্ছে ওয়ার্ল্ডের 160টা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বসে তারা একসাথে পলিসি মেকিং করে অ্যাকাউন্টিং কোনো একটা প্রবলেমের উপর বেস করে এই আইনগুলাকে তারা এস্টাবলিশ করে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আইএস 1 থেকে স্টার্ট হয়েছে, আইএস 40 তে গিয়ে আপনার স্টপ হয়েছে। আইএফআরএস আপনার 1 থেকে স্টার্ট হয়েছে, আইএফআরএস এখন কিন্তু 17 পর্যন্ত গিয়ে আপনার ঠেকেছে জিনিসটা, এন্ড এটা আস্তে আস্তে ক্রোনোলজিক্যালি আরো বাড়তেছে জিনিসটা আমাদের। ওকে, রিসেন্টলি ডেভেলপমেন্ট কিন্তু আমাদের আইএস থেকে বন্ধ হয়ে গেছে, আমাদের কিন্তু এখন আইএফআরএস এ হচ্ছে। সো আইএফআরএস ইজ মোর রিসেন্ট, মোর ডেভেলপড। এখন কথা হচ্ছে যে ডিফারেন্সটা কি? সোজা কথা যদি বলি, গ্যাপ হচ্ছে লোকাল আর আইএফআরএস বা আইএস হচ্ছে আপনার গ্লোবাল। ঠিক আছে, যেটা ইন্টারন্যাশনাল বডি থেকে প্রডিউস হচ্ছে, যেটা স্ট্যান্ডার্ডাইজ ফিচার ফর 160 প্লাস কান্ট্রিজ, সেটাকে আমরা বলে থাকি আইএস বা আইএফআরএস। ওকে, আর গ্যাপ যেটা হচ্ছে, গ্যাপ হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। এটা হচ্ছে তার একটা দেশ তার নিজস্ব গতিতে যেটা ডেভেলপ করেছে। যেমন আমি একটা কথা বলি, যেমন জাপান ইজ আ ভেরি রিসেন্ট মেম্বার টু আপনার আইএএসবি বা আমার এফএএসবি যেটা। ওকে, সো তারা যেটা করেছে, তাদের নিজস্ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এত বছর ধরে তারা চালায় আসছে। সো তারা বললো না, আমরা যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউজ করি তার থেকে আমার আইএফআরএস এর যে বা আইএস এর যে স্ট্যান্ডার্ড গুলো আছে দ্যাট ইজ মাচ মোর ডেভেলপড, সো আমরা ওটাকে অ্যাডপ্ট করবো। সো তারা তাদেরটাকে বাদ দিয়ে এনে তারা নিজেরটা করছে। সো তারা যেটাকে ইউজ করে আসছে সেটাকে আমরা বলবো যে জাপানিজ গ্যাপ। একটা কান্ট্রি আছে যারা কিনা এখনো আপনার আইএফআরএস এর মধ্যে আসেনি আর আসবেও না কখনো, সেটা হচ্ছে ইউএস গ্যাপ। কারণ আমেরিকানরা তারা যে স্ট্যান্ডার্ডটা ফলো করে তারা কখনো ওই জায়গা থেকে আমাদের এখানে আসবে না। দের ইজ এ ডিফারেন্স, আমেরিকান গ্যাপ, ইউএস গ্যাপ ইজ মাচ মোর, একটা কথা বলা থাকে ইউএস গ্যাপ ইজ রুল বেসড। সময় থাকলে এগুলা ক্লাস আরো ডিসকাস করতাম, ওই কারণে আর করছি না, আসলে এত কনস্ট্রেন্ট আমাদের টাইমটা, মানে আরো ডেভেলপমেন্টাল কিছু জিনিস ওভাবে ইয়ে করার স্কোপ কম। সো ইউএস এর যেটা থাকে সেটাকে আমরা বলি ইউএস গ্যাপ, এন্ড দিস ইজ রুল বেসড। রুল বেসড মানে হচ্ছে যে আপনাকে বলা আছে এত টাকার থেকে এত টাকা যদি ক্রস করে
তাহলে এটাকে আমরা এইভাবে রেকগনাইজ করব। জাস্ট একটা এক্সাম্পল দিই যে আমার কন্টিনজেন্ট লায়াবিলিটিতে একটা কথা আমরা বললাম না যে আজকে মোর লাইকলি দ্যান নট হইলে আপনি তাকে কন্টিনজেন্ট লায়াবিলিটি হিসেবে আপনি ইউজ করবেন, ঠিক আছে? কিন্তু ইউএস গ্যাপ বলে কিন্তু অন্য কথা। ইউএস গ্যাপ কিন্তু বলে যে তুমি যদি শিওর হও অনলি দেন ইউ রেকগনাইজ দিস এস কন্টিনজেন্ট লায়াবিলিটি। তাইলে দুইটা ওয়ে কিন্তু পুরা ডিফারেন্ট। এন্ড রুল বেস এর রুলে কিন্তু আপনাকে আইনে বলে দিছে এটা হলে ওইটা। আর আইএফআরএস বা আইএস কে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে প্রিন্সিপাল বেসড। আমি শিওর কোনো না কোনো সময় আপনাদেরকে এক্সামে এই কোশ্চেনটা আসতে পারে যে রুল বেসড এন্ড প্রিন্সিপাল বেসড এর ডিফারেন্সটা কি। রুল বেসড হচ্ছে যে এটাকে আপনাকে সেট অফ ল বা রুলস এটাকে আপনি অ্যাডহেয়ার করে আপনার আসতে হবে, মানে এখানে কোনো, কিন্তু প্রিন্সিপাল বেসড হচ্ছে প্রিন্সিপাল ইজ ফ্লেক্সিবল। প্রিন্সিপাল হচ্ছে যে যেটা কিনা আসলে আপনি অন সাবস্টেন্স কি, ঠিক আছে? যেমন আপনাকে আজকে ইম্পেয়ার করবেন, আপনাকে ইউএস গ্যাপ বলে যে আপনি যদি কোনো প্রপার্টির কোনো প্রবলেম দেখেন ওটাকে সাথে সাথে আপনি ইম্পেয়ার করে ফেলবেন, কিন্তু আইএফআরএস বলে যে আপনি ইম্পেয়ার করতে গেলে কয়টা কন্ডিশন আপনার ফুলফিল করতে হবে, যে মার্কেটে ওই প্রোডাক্টটা চলবে কি চলবে না আপনি অ্যাসেস করবেন। বা আপনি এভাবে দেখবেন যে আজকে যে আপনি এটাকে ইম্পেয়ার করবেন কালকে আবার যদি ভ্যালু বেড়ে যায় তাইলে কি আপনি করবেন কি করবেন না, মানে জাজমেন্টাল ব্যাপারটা সাবজেক্টিভ। সো গ্যাপ ইজ ভেরি আপনার অবজেক্টিভ রুল বেসড, আর আইএফআরএস এন্ড আইএস হচ্ছে আমার প্রিন্সিপাল বেসড হুইচ ইজ মোর সাবজেক্টিভ। আমার কিছু প্যারামিটার দিয়ে আমি তাকে চিন্তা করি, ওকে? এটাই। সো গ্যাপ লোকাল আর হচ্ছে কি আপনার গ্লোবাল আইএফআরএস বা আইএস আর কি, ওকে? ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি স্যার, আর ক্লিয়ার। কোশ্চেন ছিল তুষার? স্যার স্যার আমি বলতেছি যে একটা একটা বিল্ডিং এর মেয়াদকাল হচ্ছে সম্ভাব্য মেয়াদকাল 100 বছরের জন্য। রাইট, আমি ওইটাকে 75 বছরের জন্য লিজ নিলাম। ওকে। এখন আমি ওইটাকে যদি রেন্ট করে চালাই, আর হচ্ছে আরেকটা হচ্ছে আমি এটাকে ওই যে অ্যাসেটের মধ্যে দেখাইলাম, স্যার Right. কোনটা আমার কোনটা কারেক্ট হবে? এটা দেখেন কারেন্ট আইএফআরএস 16 এ কিন্তু আপনাকে এটা কোনো মানে ডিসপিউট ইয়ার রাখেনি। আইএফআরএস 16 যেটা আছে এটা আপনারা স্টাডি করবেন, যেহেতু আপনারা কোশ্চেন করতেছেন আমি আপনাদেরকে এফোর্ট দিতেছি সিলেবাসের বাইরে, এটা আপনাদের পানিশমেন্ট, আপনারা স্টাডি করবেন, ঠিক আছে? দ্যাট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ অ্যাজ ওয়েল। আইএফআরএস 16 এ যেটা বলে এখন এনি কাইন্ড অফ অ্যাসেট, ঠিক আছে, এনি কাইন্ড অফ ফিক্সড অ্যাসেট, প্রপার্টি রিলেটেড অ্যাসেট, ওকে, এটাকে আপনার ফাইন্যান্সিয়াল লিজে নিয়ে আসতে হবে, যেটার কারণে আমরা ব্যাংকরা যারা করতেছে আমরা মেইন সাফারার। আগে করতাম কি, আমাদের ব্র্যাক ব্যাংকের 188টা ব্রাঞ্চ আছে, সবগুলাকে আমরা কি করতাম অপারেটিং লিজ হিসাবে দেখাতাম। এটা করে যেটা করতাম আমাদের রিটার্ন অন অ্যাসেট অনেক হাই থাকতো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অনেক হাই থাকতো আমাদের, ওকে? আনফরচুনেটলি এখন এগুলাকে আমরা সব অ্যাসেট হিসাবে আনাতে আমাদের রিটার্ন অন মানে অ্যাসেট এত ফল করে গেছে এটা বলার মতো না। এন্ড এই জিনিসটা যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম তো আসার সময় আমরা এটা ইমপ্লিমেন্ট করে তখন আসছিলাম, একেবারে মানে ড্রাস্টিক ফল করছে, যেখানে আসতো আমার 10.5% রিটার্ন অন অ্যাসেট সেটা হয়ে গেছে আমার 1.2% অনলি, জাস্ট বিকজ আপনার অ্যাসেট বেস বাড়ার কারণে, ওকে? সো দিস ইজ দি ইম্প্যাক্ট উই আর টকিং অ্যাবাউট, ওকে? আর আপনাকে যেটা বললাম যে আপনি যেটা লাইফের দিয়ে বলছেন আমাকে, ওই 75% এর লাইফ দিয়ে বলছেন যেটা, এটা হচ্ছে ফর আদার অ্যাসেটস, লেটস জাস্ট সে এরোপ্লেন। আপনি দেখবেন বোয়িং কিন্তু আপনার প্লেন কেনে না, বোয়িং কিন্তু যেটা করে ওরা এয়ারপোর্ট মানে ওরা প্লেন সরি আপনার এয়ারলাইনার্সরা কিন্তু আপনার প্লেন কেনে না, ওরা কিন্তু প্লেন লিজ নেয়, লিজ নিয়ে আপনি বোয়িং এর থেকে লিজ নিচ্ছেন, আপনি এয়ার স্পেস থেকে লিজ নিচ্ছেন, লিজ নিয়ে আপনি এটাকে চালাচ্ছেন। সো আগে কি করতো, কখনো ওটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকতো না, ওকে? বাট এখন যে নিয়ম করে দিয়েছে সেটা 10 ইয়ার্স হোক 15 ইয়ার্স হোক, তার লাইফের যত পার্সেন্টেরই হোক না কেন সেটা এখন তার পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চলে আসছে। সো বিগ অ্যাসেটস প্রপার্টি এগুলো আপনার ইয়েতে চলে আসতেছে ফাইন্যান্সিয়াল লিজে, মানে আপনাকে আসলে স্কোপ দেয়নি যে আপনি যে বিষয়টা চিন্তা করবেন অতটুকু রাস্তা রাখেনি, অনলি ইনসিগনিফিকেন্ট অ্যাসেট যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে তুমি এটাকে অপারেটিং লিজ করো, ওকে? ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা তুষার, আবু বকর সিদ্দিক আপনার কোশ্চেন ছিল? স্যার গ্যাপটা কি স্যার শুধু দেশের ইন্টারন্যাশনাল ইউজ করে নাকি শুধু কান্ট্রি ওয়াইজ? না হোল্ড অন আমি একটু বলে নিই। গ্যাপটা ইউজুয়ালি হচ্ছে লোকাল, আপনার কান্ট্রি ওয়াইজ, কান্ট্রি জুরিসডিকশন ওয়াইজ, ওকে? আর আইএফআরএস হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আপনার গ্লোবালি ইউজ করে, যেই আইএফআরএস আপনি করছেন সেই সেম জিনিস অন্য একটা দেশে আপনার 160টা দেশে ওরাও একই জিনিস স্টাডি করতেছে, এটাই হচ্ছে আপনার যে দুটো পার্থক্য। গ্যাপ ইজ লোকাল, এর জন্য আমরা বলি ইউএস গ্যাপ, এটাকে জাপানিজ গ্যাপ বলি, ইউকে গ্যাপ বলি, আমরা ইন্ডিয়ান গ্যাপ বলি আর কি আমরা, ওকে? সো দিস ইজ ইট, আই হোপ মানে অনেক দূরে আমাকে সরাই নিয়ে গেছে সিলেবাস থেকে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের আরেকটা জিনিস এক্সামের জন্য, আমি এখন একদম স্ট্রিক্টলি এক্সামে আছি আর যেহেতু রিফ্রেশার একটু ডিফারেন্ট জিনিস ডিসকাস করা যায়।
কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এটা আমাদের এক্সামে মাঝে মধ্যে আসে। ওকে, এটা আপনারা হঠাৎ করে দেখলে বলতে পারবেন না যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক মানে কি। এটা এক্সামে আসে, প্রথম কথা মাথায় রাখেন। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে যেই কোয়ালিটি গুলা থাকলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের আপনার ভ্যালুটা বৃদ্ধি করে। একটা হচ্ছে কি আপনার ফান্ডামেন্টাল, খেয়াল করবেন এটা এক্সামে আসে আমাদের মাঝে মধ্যে, যে কোয়ালিটেটিভ এর মধ্যে প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এর একটা হচ্ছে আপনার রিলেভেন্স, আর একটা হচ্ছে আপনার ফেথফুল রিপ্রেজেন্টেশন। আমি সবসময় এভাবে মুখস্থ রাখতাম যে কোয়ালিটেটিভ এর মধ্যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আর একটা হচ্ছে এনহ্যান্সিং। তার মানে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিকের এক ঘরে রাখতাম ফান্ডামেন্টাল, আরেকটাকে রাখতাম এনহ্যান্সিং। ফান্ডামেন্টাল হচ্ছে যেটা আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যে কোয়ালিটি গুলা থাকতেই হবে আপনার, আর এনহ্যান্সিং হচ্ছে যে কোয়ালিটি গুলা থাকলে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোয়ালিটি উইল ইমপ্রুভ। ওকে, সো ফান্ডামেন্টালটা কি, ইট হ্যাজ টু বি রেলেভেন্ট। আপনার ডেটা যদি রেলেভেন্ট না হয় তাহলে ওই ডেটা দেখে আপনার কোনো কাজ আছে? আর ডেটাকে রেলেভেন্ট কি করে আমরা বলি, ডেটা হ্যাজ টু হ্যাভ প্রেডিক্টিভ ভ্যালু, যে এই ডেটা দেখে আপনি ফাইন্যান্সিয়াল একটা অ্যাসেসমেন্ট করতে পারবেন। আর কনফার্মেটিভ ভ্যালু মানে কি, যে এই ডেটা 100 জনের কাছে 100 জনের 100 রকমের ডেটা না, ওই সবার কাছে একটাই ডেটা, একটা ভ্যালু থাকবে আপনার। দ্যাটস হোয়াট উই কল কনফার্মেটরি। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার যে ফান্ডামেন্টালে প্রথম হচ্ছে আপনার ইট হ্যাজ টু বি রেলেভেন্ট ডেটা। ডেটা রেলেভেন্ট না হলে ওই ডেটার কোনো মানেই নাই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের। সেকেন্ড হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। এটা একটু আপনাদের কাছে কষ্ট হবে দেখতে, বাট এটা এক্সামে আমাদের আসে বলে আমি এটাকে হাইলাইট করে ভাবে নিয়ে আসছি। ঠিক আছে, সহজ জিনিস ডিসকাস করা যায়, বাট এটা এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আসলে ইউ শুড বি ভেরি মাচ অ্যাওয়্যার। এই স্লাইডটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা ছাড়া এই 5 মার্কের অ্যান্সারে যদি 1000 জিনিস লেখেন, ইট উইল টোটালি বি ইরিলেভেন্ট, ফান্ডামেন্টাল কোয়ালিটি হারায় ফেলবে। ওকে, সেকেন্ড অফ অল ইজ ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে যে ডেটা আপনার কমপ্লিট হতে হবে, বায়াস থাকবে না, অ্যান্ড এরর ফ্রি হতে হবে। সো ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রেলেভেন্স, ফেথফুল রিপ্রেজেন্টেশন, আর ভিতরেরটা হচ্ছে এদের পয়েন্টগুলো। ওকে, না বুঝে থাকলে আমাকে বলবেন, আমি এটা পয়েন্ট বাই পয়েন্ট ধরে আমি এক্সপ্লেন করবো আপনাদেরকে। কিউসি 12, 13, 14 দ্বারা কি বোঝানো হচ্ছে? ও গুড কোশ্চেন। কিউসি 12, 13, 14 হচ্ছে আপনাদের এটা আইএস 1। আমার কিন্তু এই জিনিসগুলো আমি তুলে আনছি আপনাদেরকে আইএস 1 এর যে আমাদের গাইডলাইনটা আছে বা যেখানে, সেখানে এটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে নাম্বার 12, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 13 এন্ড নাম্বার 14। এটা হচ্ছে ওদের একটা ইয়ে আছে কি আপনার, মানে 1 থেকে শুরু করে এরকম অনেক পর্যন্ত যায়। ওকে, সো এই যেটা আমাদের এক্সামের জন্য আছে বা বইতে যেটা আছে, এটা আমি আপনাদেরকে হাইলাইট করে রাখার জন্য। সো হোয়াট আই এম অ্যাকচুয়ালি ডুইং লিজা, আমি যেটা করছি আপনাদেরকে আইএস 1 এর যেটা স্ট্যান্ডার্ডটা যেটা আছে সেটার দিকে আমি আপনাদেরকে ফোকাস করছি, ওইদিকে নিচ্ছি, কিন্তু পুরো নিলে আপনারা হারায় ফেলবেন। ঠিক আছে, সো ওই জন্য জাস্ট এক্সট্রাক্টটা নিয়ে এখান থেকে আসা। ওকে, ওকে আচ্ছা, সো গোয়িং অন। এরপর হচ্ছে এনহ্যান্সিং। ফান্ডামেন্টাল হচ্ছে যেটা আপনার থাকতে হবে, আর এনহ্যান্সিং হচ্ছে যেটা যদি থেকে থাকে, মানে ইট উইল বি মাচ বেটার ফর ইউজার্স টু মেক ডিসিশনস আর কি। ওকে, কম্পারেবিলিটি। কম্পারেবিলিটি হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক বছরের সাথে আরেক বছর আপনি কম্পেয়ার করতে পারতে হবে, বা এক কোম্পানির সাথে আরেক কোম্পানির কম্পেয়ার করতে হতে পারে যদি সিমিলার নেচারের ইন্ডাস্ট্রি হয়ে থাকে। ওকে, সেকেন্ড অফ হচ্ছে ভেরিফায়াবিলিটি। ভেরিফায়াবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আপনি ডেটাটাকে ভেরিফাই করতে পারেন। আজকে আপনি একটা যদি রিসিভেবলের একটা ব্যালেন্স লিখে রাখেন, কিন্তু এটাকে যদি আমি ভেরিফাই নাই করতে পারি, তাহলে কিন্তু ওটা তার এনহ্যান্সিং কোয়ালিটি হারাবে সে। টাইমলিনেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবেন যে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা আছে, যে 1st of January থেকে 31st of December, সো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যদি আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার না করে দিতেই পারেন, তাহলে আপনি যত সুন্দর করে বানান না কেন জিনিসটার কোনো ভ্যালু থাকে না। এন্ড দিস ইজ সামথিং আমি আমার টিমে যে আমার আন্ডারে যে যারা আছে তাদেরকে সবসময় একটা কথা বলি, যে তোমরা যে কাজটা করবা, চেষ্টা করবা যে কাজটা কখনো তোমরা যে ডেডলাইন আছে ডেডলাইনে মিট করবে, একটু কম ভালো হোক কাজটা, বাট ডেডলাইনটা ধরতে হবে। দ্যাট ইজ টাইমলিনেস। সো আমাদের জন্য টাইমলিনেস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ যেটা আছে তার মধ্যে যাতে করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা টাইমলি প্রিপেয়ার করতে পারি। ওকে, এন্ড লাস্ট ইজ আন্ডারস্ট্যান্ডেবিলিটি। আপনি এমন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন এটা কেউই বুঝে না। ঠিক আছে, সো এটাতে আপনার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক ঠিকই থাকবে, কিন্তু ইট উইল লুজ ইটস এনহ্যান্সিং ভ্যালু। এই জন্য একটা কথা বলা থাকে যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে কি এমন যে আপনি একেবারে লেম্যানের কেউ বুঝাচ্ছেন জিনিসটা, নো। এটা হচ্ছে এমন ভাবে রাখতে হবে যে ফাইন্যান্সিয়াল লিটারেট কোনো একটা লোকের বুঝতে যাতে তার জন্য ইজি হয়। দ্যাটস হোয়াট উই কল আন্ডারস্ট্যান্ডেবিলিটি। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। দেখেন, আমি আমার নলেজের জন্য একটা কাজ করতাম। স্যার ভেরিফায়াবিলিটিটা বলবেন? ভেরিফায়াবিলিটি হচ্ছে ইউ ক্যান টেস্ট দ্য ভ্যালু বা ইউ ক্যান কনফার্ম, যে কনফার্মেটরি ভ্যালু যেটা আমি বলেছিলাম, যে ফিডব্যাক ফ্রম প্রিভিয়াস ইভ্যালুয়েশন মানে হচ্ছে আগের ভ্যালুর সাথে আপনি
এই ভ্যালুকে আপনি সামঞ্জস্য রাখতে পারতেছেন। আর ভেরিফায়াবিলিটি হচ্ছে জাস্ট একটা রিসিভেবলের ব্যালেন্স আছে আপনার, এটাকে আপনি প্রুফ করতে পারবেন, এটাকে টেস্ট করতে পারবেন। কনফার্মেটরি এটা একটা এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক হচ্ছে আপনার ভেরিফায়াবিলিটি। মানে সোজা কথা, ভেরিফায়াবিলিটি হচ্ছে আজকে যদি একটা নাম্বার আপনি লিখে রাখেন, এই নাম্বারটার পিছনে আপনার এভিডেন্স থাকতে হবে, সোজা কথা। ওকে সাদমান, এম আই ক্লিয়ার? জি স্যার। তো স্যার এখানে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট বলতে কি ইন্ডিকেট করেছে? ও আচ্ছা, ওকে, এটা আমি ওখান থেকে তুলে নিয়ে আসি। একটা ডাইরেক্ট ভেরিফায়াবিলিটি হচ্ছে, লেটস জাস্ট সে যে আজকে আপনার এখানে একটা রিসিভেবল আছে, আমি ডাইরেক্ট ভেরিফিকেশন হচ্ছে আমি আমার যে কাস্টমার তাকে আমি কল দিলাম, কল দিয়ে আমি জানতে পারি যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিসিভেবল লেখা আছে 100 টাকা। সো তার বইতেও কি একটা 100 টাকার রিসিভেবল আছে কিনা, যখন ডাইরেক্টলি আমি ডাইরেক্ট সোর্স থেকে কনফার্ম করছি। আর ইনডাইরেক্ট ইজ ডিফারেন্ট। ইনডাইরেক্ট হচ্ছে যে আমি আমি ডাইরেক্ট কাস্টমার কাছে যাচ্ছি না, কিন্তু আমি ব্যালেন্স দেখে দেখে যখন আমি কনফার্ম করতে পারতেছি, বা চিঠি দেখে দেখে কনফার্ম করতে পারতেছি, বা আমি অ্যানালাইসিস করে যখন কনফার্ম করতেছি যে আমার ওপেনিং রিসিভেবল কত ছিল, ক্লোজিং রিসিভেবল কত হলো, তারপর আমার নেট সেলস কত হলো, বা ক্যাশ রিসিপ্ট কত হলো, ওটা দিয়ে যখন আমি আসছি, দ্যাটস হোয়াট উই কল ইনডাইরেক্ট। ক্লিয়ার? ওকে রাইট। সো স্যার, রিলেভেন্সের যে দুইটা আছে ওই দুইটা যদি কাইন্ডলি আরেকবার একটু বলতেন স্যার। মেহেদি, ওয়্যার ওয়্যার ইউ? আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ আমি বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর আমার যে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ডেটাটা রেলেভেন্ট হতে হবে। এখন রেলেভেন্ট বলতে আমরা কি বুঝি? রেলেভেন্ট হচ্ছে ডেটাটার প্রেডিক্টিভ ভ্যালু থাকতে হবে, হুইচ মিনস যে আপনার এই ডেটা দিয়ে আপনি ফিউচার প্রেডিক্ট করতে পারেন। ফিউচার প্রেডিক্ট মানে হচ্ছে সোজা কথা, আমরা ক্যাপিটাল বাজেটিং করি না, বা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার প্রজেকশন করি না যে আজকের ইয়ারের পর আমি আরো 5 বছর আমি প্রজেক্ট করতে পারছি। এটাকে জি, বলি যে প্রেডিক্টিভ ভ্যালু, যে আপনার এটার ডেটাটাকে আপনি প্রজেক্ট করতে পারতেছেন। এখন আমি বলি যে কি হলে বলবো যে আপনার ডেটার প্রেডিক্টিভ ভ্যালু নাই? আজকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে যদি পরের বছর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি প্রেডিক্ট করতে না পারেন, বা এর পরের বছরে যদি প্রেডিক্ট করতে না পারেন, তাহলে আমি বলবো যে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি প্রিপেয়ার করছেন, ইট ডাজ নট হ্যাভ প্রেডিক্টিভ ভ্যালু, ইট ডাজ নট হ্যাভ রেলেভেন্স। ওকে, মানে জি। জিনিসটা অবজেক্টিভ হতে হবে, এন্ড এটা থেকে আপনি প্রজেক্ট করতে পারবেন ডেটা, মানে এটা স্টেবল থাকবে আপনার। ওকে, যেমন এমন জি, না জি, যে এই বছর আপনি অনেক সেলস দেখালেন, পরের বছর আপনি সেলস হঠাৎ করে দেখলেন যে নাই। ব্যাপারটা তা না যে আজকের সেলস এর বেস দিয়ে আপনি 5 বছরের সেলস যাতে আপনি প্রজেক্ট করতে পারেন, দ্যাট ইজ প্রেডিক্টিভ। আর কনফার্মেটরি হচ্ছে যে যেই ডেটাটাকে আপনি প্রিভিয়াস ইভ্যালুয়েশনের সাথে আপনি জাজ করতে পারেন, গজ করতে পারেন। মানে সোজা কথা, প্রেডিক্ট মানে কি ফিউচারটা আপনি প্রেডিক্ট করতেছেন, আর কনফার্মেটিভ ভ্যালু হচ্ছে যে আগের যে পাস্ট ডেটাগুলো ভ্যালুর আছে, সাথে যেটা। হ্যাঁ, আপনি ম্যাচ করতে পারতেছেন। জি, ওকে, থ্যাংক ইউ স্যার। আর কি, ওয়েলকাম। সো মুভিং অন, যে আমরা দেখে আসলাম, দেখেন ভারী জিনিসগুলা শেষ। ওকে, চ্যাপ্টার 1 এর মোটামুটি ডিফিকাল্ট জিনিসগুলা শেষ। আমি আরেকটু নিয়ে আপনাদেরকে একটা সাম করে ব্রেক দিব। সো এখানে একটা জিনিস আপনাদের জানতে হবে যে আমাদের এক্সপেন্স দু রকমের হয়, একটা হয় ক্যাপিটাল, একটা হয় আমাদের রেভিনিউ নেচার। এই জিনিসটা আমাদের এক্সামে মাঝে মধ্যে আসে, এই কারণে নিয়ে আসা। যারা জানেন এটা আপনাদের জন্য অনেক ইজি, বাট না জানলেন বা যদি ধরেন যে এক্সামে কি করে প্রিপারেশনটা নেবেন, সেটা তাদের জন্য আমি জিনিসটা বলতেছি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে যে যে বেনিফিট আপনি 1 ইয়ারে ফুলি কনজিউম করবেন না, ইটস স্প্রেড ওভার মেনি ইয়ার্স। দেখেন আজকে যদি আমি আপনাদের জায়গায় থাকতাম, আমাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতাম যে যখন আমি ফিক্সড অ্যাসেট পারচেজ করি, সেই যে খরচটা হয়, দ্যাট ইজ মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আপনার লেভেলে কিন্তু আপনি ফিল করছেন যে ইউ আর কারেক্ট, বাট ইউ আর নট, বিকজ IAS 1 এর ডেফিনিশন হচ্ছে যে ইটস সাচ আ কাইন্ড অফ এক্সপেন্ডিচার যেটার বেনিফিট আপনি 1 বছরে ফুলি কনজিউম করছেন না, এটার বেনিফিট আপনি কয়েক বছর ধরে আপনি ইউজ করছেন। এবার আমি আসছি এক্সাম্পলে, যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি আজকে 1 বছরে কিনে কি 1 বছরে শেষ? আজকে ল্যান্ড বা বিল্ডিং কিনছেন, এটা একটা সার্টেন ইয়ার ধরে স্প্রেড করবে এটার বেনিফিটটা। মেশিনারি, ইকুইপমেন্ট, মানে সোজা কথা হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট যেটা আছে, ফিক্সড অ্যাসেটের পিছু যদি আমি কখনো খরচ করে থাকি, দ্যাট উইল নেভার বি আ রেভিনিউ এক্সপেন্ডিচার, দ্যাট উইল অলওয়েজ বি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিকজ এটার বেনিফিটটা আমি অনেক পিরিয়ড ধরে আমি এটা এনজয় করতে থাকি। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি এখানে, এটা আপনারা কোশ্চেন করবেন একটু পরপরই, সেটা হচ্ছে অ্যাডভান্স এন্ড প্রিপেমেন্ট। আচ্ছা, অ্যাডভান্স এন্ড প্রিপেমেন্ট হচ্ছে, আমি এটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থাকার সময়কার একটা এক্সাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে এয়ারপোর্টের একটা লাউঞ্জ বানিয়েছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যে আপনার ধারা যার ইন ফ্লাইট বা আউটগোয়িং যারা আপনার আছে, তারা যাতে করে লাউঞ্জে বসে চা নাস্তা খেতে পারে যতক্ষণ পর্যন্ত প্লেন আসতে সময় লাগে। ওকে, সো এই লাউঞ্জটা বানানোর জন্য আমরা কি করতে পারি? আমরা হয়তো পুরো লাউঞ্জটা ইমিডিয়েটলি পকেট থেকে খরচা করে বানিয়ে দিতে পারি, তাই তো? কিন্তু অনেক কেসে দেখা যায় যে পারমিশন পেতে সময় লাগে,
আর বাংলাদেশ বিমানের অথরিটি বা এনি অথরিটি বলবে যে তুমি আমার একটা অ্যাডভান্স পে করো আগে, তুমি বানাবা ঠিকই বাট তুমি আমাকে একটা অ্যাডভান্স আগে পে করো, দেন তোমাকে পারমিশন দিলে তুমি বানানোর ক্রিয়েট করবা। সো এই যে আপনি পেমেন্ট যেটা করেছেন যে অ্যাডভান্সটা, ওকে, এই প্রিপেমেন্ট বা এই অ্যাডভান্সটা এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা যে খরচাটা করছেন সেটার বেনিফিট কি আপনি ইমিডিয়েটলি পাচ্ছেন না। যতক্ষণে আপনার ওই লাউঞ্জটা ক্রিয়েট হবে, যত সময় ধরে ওটার বেনিফিট আপনি পাবেন, তত ইয়ার ধরে জিনিসটা আপনার স্প্রেড হবে। আই হোপ আই এম ক্লিয়ার। সো এমন কোনো একটা পারচেজ, আমি কিন্তু অ্যাসেট বলতেছি না, আই এম সেইং যে এটা কোনো এমন একটা খরচা আপনি করলেন যেটার বেনিফিট ইমিডিয়েটলি 1 বছরে না, যেটার স্প্রেড হচ্ছে আপনার সেভারাল ইয়ার ধরে, দ্যাট ইজ ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এন্ড দিস ফোর আর আমরা এক্সাম্পল। যদি ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্টের মানে রিপেয়ার মেইনটেনেন্স করি, ওইটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে নাকি রেভিনিউ এক্সপেন্ডিচার হবে স্যার? আচ্ছা, হ্যাঁ ইয়াসিন, আমি আপনাকে বলি, আপনি যদি আজকে রিপেয়ারস এন্ড মেইনটেনেন্স করেন, সেটা কিন্তু আপনার এক্সিস্টিং কোনো ফিক্সড অ্যাসেটের পিছে আপনি ইনভেস্ট করছেন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার ইউজটা আপনি ওই বছরই আপনি পাচ্ছেন। আপনি হয়তো বলতে পারেন যে না, আমি তো রিপেয়ার মেইনটেনেন্স করলে আমার 5 বছর রিপেয়ার মেইনটেনেন্স আর লাগছে না। ব্যাপারটা কিন্তু তা না। রিপেয়ার মেইনটেনেন্স হচ্ছে ইটস রেগুলার ইন নেচার। রিপেয়ার মেইনটেনেন্স হচ্ছে আপনার এক্সিস্টিং অ্যাসেটটাকে তার এক্সিস্টিং কন্ডিশনে রাখার জন্য যে খরচাটা করছেন, দ্যাট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, দ্যাট ইজ নট আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বাট হ্যাঁ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কখন হয়? আপনি একটা ফিক্সড অ্যাসেটের পিছে একটা ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন বা সেই ইনভেস্টমেন্ট করে যদি তার লাইফ যদি বেড়ে যায়, লাইফ বেড়ে গেলে কি হচ্ছে, তার বেনিফিটটা স্প্রেড আউট হয়ে যাবে আরো কিছু ইয়ার্স এর মধ্যে, রাইট? সো তখন উই কল দ্যাট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। জাস্ট আমি একটা কথা বলি, আপনার বাসায় রং দিচ্ছেন, দ্যাট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু আপনার বাসায় যদি আপনি রিনোভেশন করেন, তাহলে উই কল দ্যাট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। জি স্যার, থ্যাংক ইউ। এখানে আমরা ক্যাপাসিটি ওয়ার্ডটা কি ইউজ করতে পারি স্যার, যে ক্যাপাসিটি বাড়তেছে আমার অ্যাসেটটার, ওটা থেকে আমার মানে না, ডোন্ট সে ক্যাপাসিটি। যেটাকে আমরা বলবো যে এটা একটা ওয়ার্ড আছে, একটু পরে আপনারা দেখবেন, যেটাকে বলবো যে এটা লাইফ স্প্যান বাড়ে আপনার, ওকে? ক্যাপাসিটি না, ক্যাপাসিটি ইজ টোটালি ডিফারেন্ট, ওকে? আপনার যদি প্রোডাক্টের ইউজেজ বা যদি তার লাইফ যদি বেড়ে যায়, উই কল দ্যাট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যদি তার ইউজুয়াল প্রসেস যদি সেটা মেনটেন করি, দ্যাট ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, আমাদের একটা এক্সামের সাম করবো। রেভিনিউ, হ্যাঁ টেল মি স্যার, এটা কি ট্যানজিবল ইনটেনজিবল দুটোই হতে পারে? আমি আপনাদেরকে ট্যানজিবল ইনট্যানজিবল একবারই বলবো না, কেন জানেন? বিকজ আপনি কিন্তু এক্সপেন্ডিচার বলতেছি, এন্ড যখন এক্সপেন্ডিচার বলি তার মধ্যে ট্যানজিবল ইনট্যানজিবল বোথ ইনক্লুডেড, ওকে? এটাই আপনার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা একটু আগে ক্লিয়ার, যেটা ওটা জানলে এটা আপনাদের ক্লিয়ার হবে। ইটস অ্যান এক্সপেন্ডিচার যেটার বেনিফিট আপনি কারেন্ট ইয়ারে এনজয় করছেন আর কি আপনার, ঠিক আছে? এন্ড ইট ক্যানট বি ফরওয়ার্ডেড টু ফিউ ইয়ার্স অর আপকামিং ইয়ার্স। সোজা কথা, স্যালারি দিয়ে দিতেছেন আপনার স্টাফকে, ও ওটা নিয়ে বাসায় চলে যাচ্ছে, এটা মান্থলি চলে যাচ্ছে। রেন্ট মান্থলি, ইলেকট্রিসিটি আপনি কোয়ার্টারলি করতে পারেন, হাফ ইয়ারলি করতে পারেন, ইয়ারলি করতে পারেন। ডেপ্রিসিয়েশন, এটা আপনার রেভিনিউ এক্সপেন্সেস, ওকে? ডেপ্রিসিয়েশন নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, যে অনেকে বলে যে ডেপ্রিসিয়েশন তো আমার ক্যাপিটাল এক্সপেন্স, কারণ আমার ক্যাপিটালের সাথে ওটা রিলেভেন্ট। ব্যাপারটা কিন্তু তা না। আপনি ক্যাপিটালটা ডেফিনেটলি, আপনার ফিক্সড অ্যাসেট ডেফিনেটলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু তার যে ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটা তো সে কারেন্ট ইয়ারে সে শেষ হয়ে যাচ্ছে, এই কারণে সে হচ্ছে আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার। দ্যাট ইজ দি লজিক বিহাইন্ড ইট। এটা অনেকে আসলে মুখস্থ করে যায় বা এটা বুঝতে পারে না জিনিসটা আপনার, ওকে? আচ্ছা, এটা একটা অনেক আগে একটা এক্সামে আসছে, এটা নিয়ে খুব অল্পতে আলাপ করবো, যে এক্সপেন্স এন্ড এক্সপেন্ডিচারের কিছু পার্থক্য আছে। এটা আপনাদের জানলে ভালো, বাট আমি মনে করি না একটা এক্সামে আসবে, বাট এটা নলেজের পারপাস এটা দরকার। এক্সপেন্স হচ্ছে সোজা কথা স্যালারি বা আপনার ধরেন রেন্ট এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সপেন্স, এগুলো হচ্ছে আমার এক্সপেন্স। এটা আমার ইনকাম স্টেটমেন্টে আমি রিপোর্ট করি, খরচা সোজা কথা, ঠিক আছে? রেভিনিউ এক্সপেন্ডিচার এক্সাম্পল গুলো একবার দেখি। শিওর। আপনার রেভিনিউ এক্সপেন্সের প্রথম কথা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচারস আর দোজ যেটার বেনিফিটটা আপনি কারেন্ট ইয়ারেই কনজিউম করে ফেলছেন, ওকে? আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এটার বেনিফিটটা ডেফিনেটলি ক্যারি ফরওয়ার্ড হয় না, ওকে? এন্ড দ্য এক্সাম্পলস আর দেখবেন যে আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আপনার এক্সপেন্স সেকশনে যা যা থাকে, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, তারপর আপনার অ্যাডমিন এক্সপেন্সেস থাকে, ব্যাড ডেট এক্সপেন্সেস থাকে, আমার রেন্ট, ইলেকট্রিসিটি, most importantly my depreciation, these are the examples of revenue expenditures. Now এখন এখানে দেখে কোনটাতে যদি আপনার কোনো কনফিউশন থাকে of these four examples, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, tell me। এক্সপেন্স আর এক্সপেন্ডিচারের পার্থক্যটা কি স্যার? ওটাই তো আমি দেখাচ্ছিলাম, ওটাতে আমি যাচ্ছি, ঠিক আছে? ধৈর্য ধরেন। ফার্স্ট অফ অল, সাইদা, আর ইউ ক্লিয়ার? স্যার আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম।
আচ্ছা সরি মাই অ্যাপোলজিস সাদিয়া, ঠিক আছে, It's okay, fine. মাই অ্যাপোলজিস। নামটা আসলে খুব প্রবলেম্যাটিক, আমার নামটা অনেকে মিস্টেক করে, মানে আই হ্যাভ টু ডিল উইথ ইট। এটা আমি দেখতাম যে চেন্নাইয়ের ওরা কখন উচ্চারণ করতে পারতো না এটা ইয়ের থেকে। সো আই নো দ্য সিচুয়েশন অ্যান্ড হোয়াট ইট ইজ। ঠিক আছে, জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের দিস আর দি এক্সাম্পলস অ্যান্ড দিস ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যেটা আমি ইয়ের কথা বলছিলাম আপনাকে, কোশ্চেন করছিলেন কি তুষার, নেক্সট ওয়ান যে এক্সপেন্সেস আর হ্যাঁ স্যার, এক্সপেন্ডিচার। হ্যাঁ স্যার, আমি একটু কোশ্চেন স্যার, আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি, তারপর একটু মিসলিডিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে না স্যার, না না এটা না, একটু ক্লিয়ার করার জন্য স্যার। শুনেন, দেয়ার শুড নট ব্যাপারটা বি হচ্ছে এনি মিসলিডিং সিচুয়েশন, জাস্ট আমি ইজি করে দেই, ঠিক আছে? আই হোপ দিস উইল হেল্প ইউ। এক্সপেন্স হচ্ছে আপনার স্যার আমি স্যার একটু আমি যদি বলতাম স্যার তাহলে একটু সুবিধা ঠিক হতো। আছে, tell মানে me. আমি বুঝতে পারছি যে হচ্ছে আপনার আগের স্লাইডটা স্যার কাইন্ডলি। ওকে, জি বলুন। স্যার ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এখানে হচ্ছে যদি আমি 1 বছরের মধ্যে যেটা আমার শেষ হয়ে যাচ্ছে, আমি 1 বছরের মধ্যে যেটা মানে স্থায়িত্বকাল, সেটাও আমি রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ধরতেছি। আর হচ্ছে যদি 1 বছরের বেশি সময়কাল পর্যন্ত সেটার ইফেক্ট আমার কাছে থাকে, তার হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে। তো এই Correct. রঙের ব্যাপারটাই যেহেতু বললেন আপনি স্যার, রংটা যদি 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় বা আমি 1 বছর পর পর করি, তাহলে সেটা আমাকে রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে দিতে expenditure. হবে, ট্রিট Right. করতে হবে। আর যদি আমি 1 বছরের বেশি করি, তাহলে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট না করতে না হবে। না, একটু আমি এখানে ক্ল্যারিফাই করি তুষার, এখানে একটু চ্যালেঞ্জ আছে। আপনি জাস্ট দুইটা ওয়ার্ড আপনি খেয়াল করেন, ঠিক আছে? এর বেশি যেতে হবে না। আপনার এক্সপেন্সে যেটা ইনকার করতেছেন সেটার কারণে যদি আপনার ফিক্সড অ্যাসেটের লাইফ যদি এনহ্যান্স করে, দেন ইটস আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, খেয়াল করেন। আর যদি আপনার এক্সপেন্সের জন্য যদি আপনার ধরেন তার এক্সিস্টিং ক্যাপাসিটি বা এক্সিস্টিং স্ট্যাটাসটা যদি আপনার মেনটেন করে, মানে তার কারেন্ট লেভেলে যদি সে থাকে, সেটা হচ্ছে আমার রেভিনিউ নেচারের এক্সপেন্ডিচার। এবার আমি বলি আপনার জন্য কনফিউশনটা হচ্ছে লাইফ সাইকেল। হ্যাঁ বলেন সাদমান, লিসনিং। স্যার এখানে দুইটার মেইন ডিফারেন্স হচ্ছে লাইফ সাইকেল ইনহ্যান্সটা হচ্ছে মেইন ফোকাস, রাইট? আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার পর আমি কোনো কিছু এক্সপেন্ডিচার পর আমার লাইফ সাইকেলটা ইনক্রিজ করলে দেন হচ্ছে আমি সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ফিট করব। কারেক্ট। আর যেটা যে এক্সপেন্স আপনি করছেন, যেটা আপনার স্ট্যাটাস কো মেইনটেইন করছে, যেটা কিনা কারেন্ট স্ট্যাটাসে আসছে, সেটা হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, এখন চ্যালেঞ্জটা হচ্ছে কি, যেটা আমি বলি আসলে তুষারের চ্যালেঞ্জটা আসছে যে ক্যাপিটালে আমরা বলা হচ্ছে যেটা ক্যারি ফরওয়ার্ড, মানে এটার বেনিফিটটা আমরা এই কারেন্ট ইয়ারে কনজিউম যখন করছি, দ্যাট ইজ রেভিনিউ। সো যেটা তুষারের কনফিউশন হতে পারে যে আমি একটা সার্টেন একটা এক্সপেন্স করলাম, হয়তো 2-3 বছর এই খরচাটা আমার লাগছে না, ঠিক আছে, কিন্তু হাউ ক্যান উই সে যে সেটা আমার রেভিনিউ এক্সপেন্ডিচার? হ্যাঁ স্যার, স্যার এইটাই স্যার, এইটাই। ঠিক আছে, সো দ্য প্রবলেম লাইজ উইথ দ্য ফ্যাক্ট দ্যাট দেখেন তুষার, যে আপনার কন্ডিশনটা ইয়েস যে এটা এই এক্সপেন্সটা আপনার 2-3 বছরে আর লাগছে না, বাট এই কস্টের উপর বেসিস করে আপনার ফিক্সড অ্যাসেটের কিন্তু লাইফ যদি এনহ্যান্স না হয়, উই আর নট গোয়িং টু কাউন্ট দ্যাট অ্যাজ আপনার ক্যাপিটাল এক্সপেন্স। ওকে, জাস্ট একটা জিনিস বলি, আপনার ফিক্সচার এন্ড ফিটিং এর যদি আপনি ধরেন আজকে রিপেয়ার মেইনটেনেন্স করেন, সেটাতে কিন্তু ইয়ে হবে না, কিন্তু আপনার ফিক্সচার এন্ড ফিটিং এ যদি আপনি একটা নতুন একটা আরো ফিক্সচার ফিটিং কিনে নিয়ে আসেন, দ্যাট ইজ ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো ওটাকে যদি ধরেন ওটার একটা মানে ইয়ে ভেঙে গেছে, মানে ধরেন এটা বড় কোনো লেভেলের রিনোভেশন করছেন আপনি জিনিসটাকে, দ্যাট উড বি ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওর লাইফটাকে এনহ্যান্স করছেন। ওকে, এই অ্যাঙ্গেলে করলে ইজি হবে। এটা বইয়ের একটা এক্সাম্পল আছে, উই উইল জাস্ট গো দেয়ার, দেন আই উইল গিভ ইউ আ ব্রেক। এটার ইয়ে স্যার ইনভেন্টরি পারচেজটাকে স্যার আমরা কি হিসেবে কনসিডার করতে পারি? ইনভেন্টরি পারচেজ আগে বলেন, ইনভেন্টরি পারচেজ আমার কিসে আসে, ইনকাম স্টেটমেন্টে কোন জায়গাতে আসে? স্যার এটা তো কস্ট অফ গুডস সোল্ড আমরা দেখে, তারপর হচ্ছে যে আমরা ব্যালেন্স শিটও দেখে। রাইট, কস্ট অফ গুড। ওকে, কস্ট অফ গুডস সোল্ডে যে জিনিস আপনার থাকছে, কস্ট অফ গুডস সোল্ডে থাকা জিনিস মানে হচ্ছে ইউ আর কনজিউমিং দিস এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইন টাইম। ঠিক আছে, সো যেটা আপনি কারেন্ট ইয়ারে কনজিউম করতেছেন, দেখেন ইনকাম স্টেটমেন্ট ইজ ফর মাই ইয়ার এন্ডেড, রাইট? সো ফর মাই ইয়ার এন্ডেড যে ব্যালেন্স গুলা থাকে, যে 1st of January থেকে 31st January মধ্যে, দ্যাট উইল বি মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, আর যে জিনিসটা আমার অনেক বছর ধরে চলতে থাকে, আপনি দেখেন ফিক্সড অ্যাসেটের কোনো জিনিস কিন্তু আপনার ইনকাম স্টেটমেন্টে আসে না, অনলি পার্ট দ্যাট কামস ইজ ডেপ্রিসিয়েশন, তো যেটা কিনা এই কারেন্ট বছরের চার্জ। ওকে, সো আপনার কস্ট অফ গুড সোল্ড এর একটা পার্ট হচ্ছে আপনার ইনভেন্টরি পারচেজ বা ইনভেন্টরি প্রকিউরমেন্ট, এন্ড ইনভেন্টরি প্রকিউরমেন্ট হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার ইন নেচার। আর যেটা পড়ে থাকে সেটা আমার ইনভেন্টরি ক্লোজিং স্টক হিসেবে পড়ে থাকে, সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, এন্ড সেই পোর্শনটা চলে যায় আমার ব্যালেন্স শিটে। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, কনফিউশন থাকলে মানে ডু আস্ক। এগুলা
এগুলো একটা জিনিস হয় কি, আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত হয়তো কনফিউশন ক্লিয়ার না করে চলে আসি, বাট দেখা যায় কি যে এই লেভেল থেকে যাতে করে কনফিউশন ক্লিয়ার না থাকে। ওকে, স্যার আমরা যদি একটা পিসির একটা মাদারবোর্ড রিপেয়ার করি বা একটা হ্যাঁ। নতুন একটা ইনস্টল করি, তখন এটা কি হবে স্যার? পিসির মাদারবোর্ড যদি নিয়ে আসেন, আচ্ছা ঠিক আছে বলি, অথবা র্যাম বা অন্য কিছু চেঞ্জ করি আর কি স্যার। যদি র্যাম নিয়ে আসেন তাহলে আমি বলবো যে তার এক্সিস্টিং ক্যাপাসিটিটা মেনটেন করবো, কারণ স্লো হয়ে গেছে আমার পিসি, সো দ্যাট উইল বিকাম পার্ট অফ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। বাট যদি মাদারবোর্ড নিয়ে আসেন, ধরেন ওর মাদারবোর্ড আগেটা নষ্ট হয়ে গেছে, এখন এটা নিলে ওর লাইফ স্প্যান বাড়তেছে, তাহলে দ্যাট উইল বিকাম মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যান্ড ইয়াসিন, ইটস আ ভেরি গুড জি, স্যার। কোশ্চেন। আমি একটা কথা বলি, আমাদের ফাইন্যান্সের লোকরা যেটা করে আসলে ম্যানিপুলেট করে ফিগার্স, সোজা বাংলায় যেটা হচ্ছে চুরি করে, সেটা হচ্ছে গিয়ে কিছু কিছু সময় যখন আপনার বিজনেস ভালো হয় তখন করে কি ইচ্ছা করে করে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আপনার এক্সপেন্সের মধ্যে এনে প্রফিট কমায় ফেলে, কারণ তো তার তো মানে বিজনেস ভালো হলো এখন। ওকে, কিছু কিছু সময় দেখবেন যে তার যখন বিজনেস খারাপ হচ্ছে তখন দেখবেন যে সব এই টাইপের রেভিনিউ এক্সপেন্সকে ধরে ধরে ক্যাপিটালাইজ করে, অ্যান্ড দিস ইজ ইয়োর ডিউটি অ্যাজ অ্যাকাউন্টেন্ট যে এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসা। ওকে, জাস্ট কয়েকটা এক্সাম্পল আপনাকে বলি। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে খরচাটা হয়, এটা কি আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার? চিন্তা করে বলেন আপনারা। স্যার এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যার। এক্সপেন্ডিচার, কারণ যে এটার স্যার ফল তো অনেক দূর। চিন্তা করে বলেন, রেভিনিউ চিন্তা করে revenue. বলেন। ওকে, সি দ্য থিং ইজ যে রিসার্চ এন্ড এক্সপেন্সেস এর জন্য আইএফআরএস এটা আপনাকে ওই যে আইএস 38 এ আপনাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যদি কোনো ভবিষ্যৎ থাকে, মানে এটা দিয়ে যদি আপনি কোনো প্রোডাক্ট ডেভেলপ করে মার্কেটে যদি লঞ্চ করতে পারেন, অনলি দেন ইউ কাউন্ট দিস অ্যাজ ইয়োর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর তার আগ পর্যন্ত যে টাকাটা আপনি এক্সপেন্স করতেছেন, দ্যাট উইল বি পার্ট অফ ইয়োর রেভিনিউ এক্সপেন্স। সো সোজা কথা হচ্ছে গিয়ে এই রিসার্চ এন্ড এক্সপেন্সের নাম করে অনেকে করে কি রেভিনিউ এক্সপেন্স গুলাকে ওর মধ্যে ঢুকায় ফেলে। সো অ্যাজ অ্যান অডিটর আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে ওভাবে হাইলাইট করা যে কতটুকু জেনুইন রিসার্চের, কতটুকু এমন একটা ইনভেস্টমেন্টের পিছনে আমি করেছি যেটার আমি ফিউচার রিটার্ন আমি পাচ্ছি। সো ইফ আই এম নট গেটিং দিস রিটার্ন, ফিউচার রিটার্ন, তাহলে কেন আমি এটাকে ক্যাপিটাল এক্সপেন্স করতেছি? কারণ সেই পুরা ক্যাপিটাল এক্সপেন্স একসময় কি করবেন আপনি, পুরোটাকে রাইট অফ করে ফেলতে হবে আপনার। তো যেই বছরে গিয়ে রাইট অফ করবেন তখন একটা বিশাল একটা ধাক্কা খাবেন না আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে? সো দিস ইজ দ্য রিজন যে আপনাকে বলা হয় যে আজকে আপনি একটা ফ্যাক্টরি সেট করছেন, আপনার ফ্যাক্টরি থেকে যদি প্রোডাক্ট লঞ্চ হয়, প্রোডাক্ট যদি মার্কেটিং হয়, তাহলে ওই ফ্যাক্টরি থেকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করেছেন, দ্যাট উইল বি ইয়োর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বাট আজকে যদি আপনি বললেন যে ওই যে একটা কিছু বানাচ্ছেন, তো বানায় যাচ্ছেন বছর পর বছর ধরে, বাট এটার কোনো ফিউচার নাই, দ্যাট ইজ নট ইয়োর রিসার্চ এক্সপেন্ডিচার। আই হোপ আই এম ক্লিয়ার। ওকে স্যার, আইএফআরএস কত নাম্বার স্যার, প্লিজ একটু বলবেন স্যার? 38 এ হচ্ছে 38, thank you, ইম্পেয়ারমেন্টে sir. আছে জিনিসটা। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এক্সপেন্স হচ্ছে যেটা আমার ইনকাম স্টেটমেন্টে আমি যেটা রেকর্ড করি, আমার স্যালারি, আমার এক্সপেন্স, আমার ইম্পেয়ারমেন্টের যে যেটা আমার ইয়ে থাকে ডেপ্রিসিয়েশন। আর এক্সপেন্ডিচার হচ্ছে ইটস আ পেমেন্ট। খেয়াল করেন কিন্তু এক্সপেন্ডিচারের ভেতর কিন্তু আমার এক্সপেন্সও থাকে, এক্সপেন্ডিচারের ভেতরে কিন্তু আমার লায়াবিলিটি পেমেন্ট থাকে, এক্সপেন্ডিচারের ভেতরে কিন্তু আমার ফিক্সড অ্যাসেট পেমেন্টও থাকে। সো এই জিনিসটা আপনাদেরকে বলাটা ইম্পর্টেন্ট, এটা একবার আগে পুরনো কোশ্চেনে আসছে, এখন জাস্ট আপনাকে বলা যাতে করে আপনি ডিস্টিংগুইশ করতে পারেন। সো আমি যদি একটা কথা বলি যে অল এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচার্স, বাট নট অল এক্সপেন্ডিচার্স আর এক্সপেন্সেস। আই হোপ ইউ আর গেটিং ইট। মানে এক্সপেন্ডিচারের ভেতরে আপনার এক্সপেন্স থাকবে, ঠিক আছে? কারণ এক্সপেন্ডিচার তো কোনো এনি ফর্ম অফ পেমেন্ট, সেটা ফিক্সড অ্যাসেট যদি কেনেন তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যদি ধরেন 1 ইয়ারের জন্য করে থাকেন তার মানে রেভিনিউ এক্সপেন্ডিচার, বা যেটাকে আমরা বলে থাকি আমাদের ওয়ার্ডে দ্যাট ইজ এক্সপেন্সেস। ওকে, আর স্যার তাহলে কি আমরা বুঝবো এক্সপেন্স মানে শুধুমাত্র রেভিনিউ এক্সপেন্ডিচার? রাইট, আমি ওই জায়গার জন্যই ওটা আপনাদেরকে লিমিট করে নিয়ে আসলাম যে এক্সপেন্সেস হচ্ছে আমার রিপোর্টেড অন ইনকাম স্টেটমেন্ট, মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ওটা আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, আচ্ছা, আর এক্সপেন্ডিচারটা যেটা হচ্ছে ইট ক্যান বি পেমেন্ট অফ লায়াবিলিটি, আপনি যদি এটা ইয়ে করেন অ্যাসেট পারচেজ করেন, বা এটা আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার, আপনার এক্সপেন্ডিচারের পার্ট। ওকে, একটু বেশি মানে ভারী কি মনে হবে আপনাদের কাছে? এবার বলবো পেজ নাম্বার 19 এ যান। আচ্ছা, এটা একটু শর্টে আমি বলে শেষ করি, এটা আপনাদের জন্য অতটা বেশি ইয়ে না। ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ইনকাম মানে কি? ক্যাপিটাল রেভিনিউ ইনকাম হচ্ছে যে ক্যাপিটাল ইনকাম আপনি নন কারেন্ট অ্যাসেট সেল করে যে টাকাটা পাবেন, দ্যাট ইজ ইয়োর ক্যাপিটাল ইনকাম। আর রেভিনিউ ইনকাম হচ্ছে যে যেটা আপনার রেগুলার কোর্স অফ বিজনেসে যেই টাকাটা আপনি আয় করতেছেন, দ্যাট ইজ ইয়োর রেভিনিউ ইনকাম। আরো সহজ করে যদি বলি, আপনি যদি ফার্নিচার সেলার হয়ে থাকেন, আপনি ফার্নিচার সেল করে যে টাকাটা পাবেন, দ্যাট উইল বি ইয়োর রেভিনিউ ইনকাম। বা যদি আপনি হেয়ার ড্রেসার হয়ে থাকেন,
আপনি হেয়ার ড্রেসিং করে যে টাকাটা পেয়ে থাকবেন, দ্যাট উইল বি ইয়োর সার্ভিস রেভিনিউ। ওকে, যেটাকে আমরা রেভিনিউ বলবো, রেভিনিউ ইনকাম বলবো। বা যদি আপনি ব্যাংক হয়ে থাকেন তাহলে আপনি ইন্টারেস্ট ইনকাম পান না, সেটা হচ্ছে আপনার রেভিনিউ ইনকাম আর কি আপনার। ওকে, খেয়াল করেন। বাট আজকে যদি আমি ব্যাংক হয়ে যদি আজকে আমি আমার চেয়ার টেবিল বেচে দিই বা পুরোনো কম্পিউটার বেচে দিই, যে টাকাটা পাবো সেটা কি আমার রেভিনিউ ইনকাম হবে? That will be Yes, my sir. that will be my capital income. So anything that is not part of my regular course of business, যে প্রসিডটা আসবে সেল প্রসিড, that would be my capital income. ওকে, আর যেটা কিনা আমার রেগুলার কোর্স অফ বিজনেস যদি আমার আসে সেটা হচ্ছে আমার রেভিনিউ ইনকাম। সো রেভিনিউ ইনকাম আমি রেকর্ড করি কিসে? সেলসে রেকর্ড করি, মাই ফার্স্ট আইটেম ইন ইনকাম স্টেটমেন্ট। আর ক্যাপিটাল মানে নন কারেন্ট অ্যাসেট সেল করে যে টাকাটা আমরা পাই সেটাকে কিন্তু কখনো আমরা সেলসে দেখাই না, সেটাকে আমরা কি করি, আদার ইনকামে আমরা রেখে দিই জিনিসটা, ক্রস প্রফিটের সাথে পরে অ্যাড হয় আপনার জিনিসটা। ওকে, আচ্ছা, পেজ নাম্বার 19 আসেন আপনারা কাইন্ডলি। এটা একজন একজন করে একটা অ্যাটেম্প্ট করবেন। স্যার It's আমার easy. একটু কোশ্চেন ছিল আগে। হ্যাঁ সাইফুল বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। টেল মি। স্যার ওই যে আমরা প্রাথমিক যে খরচগুলো আগে ব্যালেন্স শিটে দেখাইতাম এই সম্পদের দিকে, ওকে, স্থায়ী সম্পদের দিকে দেখাইতাম ফিক্সড অ্যাসেট, কিন্তু যদি এটা নিশ্চিত হওয়া যায় যে এটার ফলাফল দীর্ঘায়িত হবে না, তখন আমরা এটা কি কারেন্ট অ্যাসেটে দেখাবো গুড কোশ্চেন। বা নাকি ইয়াতে এক্সপেন্সে দেখাবো? না, গুড কোশ্চেন। আমি একটা জিনিস বলি যে যখনই তার লাইফ স্প্যানটা আপনার শর্ট হয়ে যায়, ওকে, যখন লাইফ স্প্যানটা যখন আপনি ডিসাইড করতেছেন যে কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড বা তার ওর মধ্যে চলে আসে, তখন সেটাকে আসলে আর ফিক্সড এর মধ্যে থাকবে না কখনো। ওকে, যেমন একটা এক্সাম্পল বলি আপনাদের জন্য ইজি হবে, সেটা হচ্ছে, আচ্ছা একটু ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে বলি, যে ফিক্সড অ্যাসেট ইউজুয়ালি আমার কি হয়, ক্যাপিটাল নেচারের, রাইট? কিন্তু ফিক্সড অ্যাসেট মাঝে মধ্যে আমরা ডিসাইড করে ফেলি যে ওকে আমি ডিসপোজ করবো। সো যখনই আমি ডিসাইড করতেছি তাকে আমি ডিসপোজ করবো বা সেটা আমার কারেন্ট ইয়ারের মধ্যে হয়ে যাবে, সেটা কিন্তু তখন আর আমার ইয়ের মধ্যে থাকে না, মানে ফিক্সড অ্যাসেটের পোর্শনে থাকে না, তাকে আলাদা হেডারে করে আমার নিয়ে আসতে হয়, সরাই নিয়ে আসতে হয়। ওকে, আপনার ইম্পায়ারমেন্ট দেব? বুঝিনি ইয়াসিন। ওইটা কি আমরা ইম্পায়ারমেন্ট নিয়ে আসবো? না না, ইম্পায়ারমেন্ট ইজ ডিফারেন্ট। ইম্পায়ারমেন্ট হচ্ছে যে আপনার এক্সিস্টিং ইউজেজ বাট এটার ভ্যালু হারায় ফেলছে। আর ডিসপোজাল মানে ইজ ডিফারেন্ট। ডিসপোজাল মানে হচ্ছে আপনি হয়তো আজকে বিজনেস করবেন, আপনি একটা ডিফারেন্ট বিজনেসে যাচ্ছেন, বা দেখা যাচ্ছে আপনি বেটার মডেলের কোনো একটা কিছু নিচ্ছেন, আগের মেশিনটাকে আপনি ছেড়ে দিচ্ছেন, তো তখন যেটা করবেন তাকে আপনি দ্যাট ইজ ডিসপোজাল। ওকে, আচ্ছা স্যার তাহলে স্যার এই ধরনের কস্ট আমরা যদি এক্সপেন্স হিসেবে দেখাই তাহলে কি আমাদেরকে নোট দিতে হবে? না, নোট দিতে হবে না আপনাকে, এটা স্ট্রেট ফরওয়ার্ড আন্ডারস্ট্যান্ডেবল, যে যেটা কারেন্ট ইয়ারের পার্ট হয়ে গেছে, ঠিক আছে, যেটা আপনার ফিক্সড অ্যাসেটের মানে লাইফকে আপনার এনহ্যান্স করবে না, দ্যাট উইল ডেফিনেটলি বিকাম ইয়োর রেগুলার মানে আপনার ইয়ে। ওকে, বাট আপনার রেভিনিউ এক্সপেন্ডিচারে চলে যাবে জিনিসটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নো নোট নিডেড, নোট লাগবে না। নোট দিতে গেলে তো 1000 নোট হবে, এরকম শেষ করতে পারবেন না। আচ্ছা, সো এরপর যেটা একটা কনসেপ্ট আছে, আমি একটা কনসেপ্টটা দিয়ে দেন আমি ইয়েতে যাব, মানে বইয়ের চ্যাপ্টার 9 মানে পেজ নাম্বার 19টা দেখবো। দেখেন এটা খুব আমাদের এক্সামে আসে, যে ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা কি। এটা আপনাদের অডিটেও আসবে, অডিট অ্যাসুরেন্সেও পাবেন, ঠিক আছে। এটা অ্যাপ্লিকেশন লেভেলে গেলেও এই কোশ্চেনটা বারবার আপনাদেরকে ডিস্টার্ব করবে। ম্যাটেরিয়ালিটি হচ্ছে এমন কোনো একটা ইনফরমেশন যেটাকে যদি কখনো আপনি অমিট করেন, সি দ্য কেয়ারফুল ওয়ার্ডস আর অমিটিং, আরেকটা হচ্ছে মিসস্টেটিং। অমিট মানে কি, কোনো ডেটা যদি আপনি বাদ দেন বা ভুলবশত যদি তাকে রিপোর্ট করেন, তাইলে ইট উড ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন অফ ইউজার্স। এই কথাটা কি বুঝতে পারছেন, যে আমার ডিসিশন মেকিং যদি ইম্প্যাক্ট হয়ে যায় আপনার কোনো ডেটা বাদ পড়ার কারণে বা মিসটেট করার কারণে, সেই ডেটাকে আমরা বলি ম্যাটেরিয়াল ইনফরমেশন। এই ওয়ার্ডটা আপনারা এখন থেকে মাথায় রাখেন, যে ম্যাটেরিয়ালিটি মানে কি, আজকে একটা যদি মানে চার খরচ বাদ দিয়ে দেন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আর চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম আঙ্কেল। একটু সময় দাও, এমনি দেরি জি হয়ে শিওর। গেছে।